আজকে হাজির হয়েছি তোমাদের সামনে স্থানাঙ্ক জ্যামিতির নতুন একটা চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারটার নাম তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বৃত্ত। তো প্রথমত বৃত্ত সম্পর্কে কিছু বলা যাক। আমরা এই বৃত্ত নামকরণটা কিংবা বৃত্তের স্ট্রাকচারটা ক্লাস 5 থেকেই শুনে এসেছি কিংবা দেখে এসেছি। আজকে আবার সম্পূর্ণরূপে ওই বৃত্তকে নতুন করে জানার আমাদের প্রয়োজন হয়েছে। আমরা এই যে বৃত্তকে নতুন করে জানবো, এই নতুন করে জানাটা আমাদের কাছে আরো বেশি আগ্রহপূর্ণ, আরো বেশি বৃত্ত সম্পর্কে জানার ধারণাকে ব্যাপক করবে, এই আশা রেখে আমি শুরু করছি বৃত্ত সম্পর্কিত প্রথম যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো বৃত্তের গঠন ও বৃত্তের সংক্ষিপ্ত পরিচয়। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা প্রথমত দেখব যে বৃত্ত চ্যাপ্টারটা আমরা আলোচনা করতে চাইছি, যে বৃত্ত আমরা ক্লাস 5 থেকে নাম শুনে এসেছি, সেই বৃত্তটা গঠন করার জন্য, বৃত্তটা তৈরি করার জন্য কি কি কাঁচামালের দরকার, কোন কোন জিনিসগুলো অপরিহার্য একটা বৃত্ত তৈরি করার জন্য, আগে সেই সমস্ত কাঁচামালগুলো, ম্যাটেরিয়ালসগুলো তোমাদের সামনে প্রদর্শন করব। তারপর ওই ম্যাটেরিয়ালসগুলোকে কাজে লাগিয়ে কি করে একটা বৃত্ত তৈরি করা হয় সেটা তোমাদের সামনে আস্তে আস্তে পরিবেশন করব। লক্ষ্য করো, বৃত্ত আমরা এটা সম্পর্কে স্থানাঙ্ক জ্যামিতির প্রথম আলোচনাতে বলেছিলাম, বৃত্ত হচ্ছে একটা বিশেষ ধরনের সঞ্চারপথ, এবং সঞ্চারপথ তৈরির জন্য কি কি ম্যাটেরিয়ালস থাকা দরকার সেটাও আমরা সেখানে ব্যাখ্যা করেছিলাম। আজকে আবার ওই বিষয়টুকু একটু তোমাদের সামনে টেনে এনে আমরা সরাসরি বৃত্তের মধ্যে ঢুকে যাব। বৃত্ত বললাম একটা বিশেষ ধরনের সঞ্চারপথ, এবং এই সঞ্চারপথ তৈরির জন্য আমরা বলেছিলাম যে তিনখানা বা 3 রকম ভিন্ন ভিন্ন কাঁচামাল প্রয়োজন। প্রথম যে কাঁচামালটা দরকার সেটা হলো একটা নির্দিষ্ট সমতল দরকার। নাম্বার 2 বলেছিলাম ওই সমতলের মধ্যে একটা গতিশীল বিন্দু দরকার, এবং নাম্বার 3 বলেছিলাম ওই গতিশীল বিন্দু যখন গতিশীল হবে তখন সে একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্ত মেনে গতিশীল হবে, তবেই ওই গতিশীল বিন্দু দ্বারা যে পথটা তৈরি হবে সেটাকে আমরা তার গতিপথ বা সঞ্চারপথ বলতে পারবো। অর্থাৎ 3 নম্বর শর্তটা হলো একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্ত। এবার লক্ষ্য করো, এই যে সঞ্চারপথ তৈরির 3টে অপরিহার্য উপাদান বললাম, এই 3টে উপাদানের মধ্যে লাস্টের যে উপাদানটা রয়েছে জ্যামিতিক শর্ত, এই জ্যামিতিক শর্তটা এক এক ধরনের সঞ্চারপথের ক্ষেত্রে এক এক রকম হয়। আমরা যে চ্যাপ্টারটা আজকে আলোচনা করছি বৃত্ত, সেই বৃত্ত চ্যাপ্টারের জন্য এই 3টে শর্ত তো থাকবেই, কিন্তু এই যে জ্যামিতিক শর্ত, সেই জ্যামিতিক শর্তটা কিরূপ হলে একটা বৃত্ত তৈরি হবে সেটা আগে বলে দিই আমি। এই জ্যামিতিক শর্তের মধ্যে শর্তটা হচ্ছে এরকম যে ওই সমতলে অবস্থিত একটা স্থির বিন্দু থেকে এই যে গতিশীল বিন্দু, সেই গতিশীল বিন্দুর দূরত্বটা যাতে সমান হয়, দূরত্ব যাতে সমান হয়, এটাই হলো আমাদের এই আলোচ্য চ্যাপ্টার অর্থাৎ বৃত্ত তৈরি করার জন্য নির্দিষ্ট জ্যামিতিক শর্ত। তার মানে সঞ্চারপথ তৈরির জন্য এই 3টে শর্ত হলেও এই জ্যামিতিক শর্তটা যখন পরিবর্তন করে আমরা জ্যামিতিক শর্তের জায়গায় বলবো যে ওই সমতলের মধ্যে, যে সমতলের মধ্যে এই গতিশীল বিন্দুটা অবস্থান করছিল, সেই সমতলের মধ্যে অবস্থিত একটা স্থির বিন্দু থেকে যখন এই গতিশীল বিন্দুটার দূরত্ব সমান হবে, তখন ওই গতিশীল বিন্দুটা দিয়ে যে সঞ্চারপথটা তৈরি হয় তারই নাম হলো বৃত্ত। এখন দেখে নেব এই যে 3খানা শর্ত, এই 3খানা শর্তকে কাজে লাগিয়ে কি করে একটা বৃত্ত তৈরি হয়। লক্ষ্য করো, প্রথমে আমি এই বোর্ড যেটা তোমাদের চোখের সামনে দেখা যাচ্ছে সেটাকে একটা সমতল হিসেবে ধরে নিলাম, অর্থাৎ এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। দ্বিতীয় শর্ত হলো ওই সমতলের মধ্যে আমি একটা গতিশীল বিন্দু নিলাম, মনে করো এটা হচ্ছে পি বিন্দু, যেটা আমরা গতিশীল বলে চিহ্নিত করলাম, দ্যাট ইজ মুভিং পয়েন্ট। 3 নম্বর শর্ত কি বলেছিলাম? 3 নম্বর শর্ত বলেছিলাম একটা জ্যামিতিক শর্ত লাগবে। কি জ্যামিতিক শর্ত লাগবে? সেই জ্যামিতিক শর্তটা বলেছি যে সমতলে এই গতিশীল বিন্দুটা অবস্থান করেছে, অর্থাৎ ওই যে পি বিন্দুটা
যে সমতলের মধ্যে আছে, তার মানে বোর্ডের মধ্যে, সেই বোর্ডের মধ্যে অবস্থিত অপর একটা বিন্দু হলো স্থির বিন্দু। মনে করে এখানে একটা স্থির বিন্দু না হলো যার নাম ও, যেটাকে আমরা ফিক্সড পয়েন্ট বলে চিহ্নিত করলাম। তাহলে ওই সমতলের মধ্যে স্থির যেটা বিন্দু, দ্যাট ইজ বোর্ডে যেটাকে আমি ও দেখালাম, সেই বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু যদি সর্বদা সমান হয়, এই ধর্মটাকে মেনে নিয়ে যদি পি বিন্দুটা গতিশীল হয়, তাহলে পি বিন্দুটা কোন ধরনের পথ বরাবর বা কি বরাবর গতিশীল হবে সেটা তোমাদের সামনে একটু চিহ্নিত করব। লক্ষ্য করো, মনে করো এই পি বিন্দুটা যেহেতু গতিশীল বিন্দু, তাহলে ও নিশ্চয়ই গতিশীল হবে। গতিশীল হতে গেলে ও কিন্তু এই যে ধর্মটা বলা আছে সেই ধর্মটাকে মেনটেন করে গতিশীল হলে কখনোই এখান থেকে ওইদিকে চলে যেতে পারবে না। কেননা ওইদিকে চলে গেলে এই যে প্রাথমিক দূরত্ব, ওই দূরত্বটা কিন্তু সেম থাকবে না। আবার এই পি বিন্দুটা ভিতরে এদিকে কোনো এক জায়গাতে চলে আসতে পারবে না, কারণ সেক্ষেত্রে প্রাথমিক যে দূরত্ব ছিল সেই দূরত্বের তুলনায় দূরত্বটা কমে যাবে। তাহলে বৃত্ত তৈরি করার জন্য যে জ্যামিতিক শর্তটা বলেছিলাম, এই যে দূরত্ব, এই দূরত্বের কোনরূপ পরিবর্তন করা যাবে না, তাহলে পি বিন্দুটা নিশ্চয় এইরকম বরাবর পথ বেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করো, ও পি বিন্দুটা গতিশীল হয়েছে, কিন্তু এমন ভাবে গতিশীল হয়েছে, প্রথমে এখান থেকে এর দূরত্ব যা ছিল, পরবর্তীকালে এখান থেকে এই বিন্দুগুলোর দূরত্ব কিন্তু সেম হয়েছে। তাহলে এইরকম পথ বরাবর যদি পি বিন্দুটা গতিশীল হয়, তাহলে যে পথটা তৈরি হচ্ছে সেই পথটাই লক্ষ্য করো একটা গোলাকার পথ, এবং যে পথটাকে আমরা বৃত্ত নামে চিনে এসেছি। তাহলে লক্ষ্য করো, বৃত্ত বলেছিলাম একটা বিশেষ ধরনের সঞ্চার পথ। সঞ্চার পথ তৈরির জন্য কাঁচামাল বলেছিলাম কটা? তিনটে। কি কি কাঁচামাল বলেছিলাম? সমতল দরকার, গতিশীল বিন্দু দরকার, এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্ত দরকার। তারপরে বলেছিলাম ওই সঞ্চার পথটা যদি বৃত্ত হতে হয়, তাহলে এই জ্যামিতিক শর্তটা আমাদের স্পষ্ট করে এইটা বলে দেওয়া থাকতে হবে। অর্থাৎ শুধু জ্যামিতিক শর্ত না বলে যখন বৃত্তের আমরা আলোচনা করব, তখন এই জ্যামিতিক শর্তের পরিবর্তে এই শর্তটার কথা মেনশন করব। তার মানে বৃত্ত তৈরি করার জন্য কি কি কাঁচামাল হলো? একটা সমতল, একটা গতিশীল বিন্দু, এবং ওই সমতলের মধ্যে যে স্থির বিন্দুটা আছে, সেই স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা সর্বদা সমান রেখে যদি গতিশীল হয়, তাহলে যে পথটা তৈরি হয়েছে এই পথটা হলো এই গতিশীল বিন্দুটার গতিপথ বা সঞ্চার পথ, আর এই সঞ্চার পথটার নামই হলো বৃত্ত। তাহলে বৃত্ত চ্যাপ্টারের প্রাথমিক পর্যায়ে এসে তোমাদেরকে দেখালাম যে বৃত্ত আমরা 5 থেকে শিখে আসছি, শুনে আসছি, সেই বৃত্তটা তৈরি করার জন্য কি কি কাঁচামাল, কি কি অপরিহার্য উপাদান দরকার, এবং সেগুলোকে কাজে লাগিয়ে কি করে একটা বৃত্ত তৈরি হয়। এবার দেখাবো বৃত্ত সম্পর্কিত যে সমস্ত অর্ডগুলো, ফ্রেজগুলো শুনে এসছো, সেগুলো আবার কি জিনিস। লক্ষ্য করো, যে স্থির বিন্দুকে কেন্দ্র করে এই গতিশীল বিন্দুটা আবর্তিত হয়েছিল, সেই স্থির বিন্দুটাকে বলা হবে ওই বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র পি গতিশীল বিন্দুটা যে পথ বরাবর গতিশীল হয়েছে, অর্থাৎ যে পথটাকে আমি ডটেড লাইন দিয়ে সূচিত করেছি, সেটাকে বলেছিলাম ওই বৃত্তের পরিধি, ইংরেজিতে বলা হয় সার্কামফারেন্স। এবং গতিশীল বিন্দুটা স্থির বিন্দু থেকে যে সমদূরত্ব বজায় রেখে এই পথটা তৈরি করেছে, সেই সমদূরত্বটাকে, দ্যাট ইজ এটাকেও বলতে পারো, এটাকেও বলতে পারো, কিংবা এটাকেও বলতে পারো, এইগুলোকে বলা হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্ত সম্পর্কিত আমরা তিনখানা নতুন শব্দ জেনে গেলাম। একটা হলো ওই সমতলের মধ্যে যে স্থির বিন্দুটা ছিল, যেটাকে কেন্দ্র করে গতিশীল বিন্দুটা আবর্তিত হচ্ছিল, সেটা হলো বৃত্তের কেন্দ্র। যে সমদূরত্ব বজায় রেখে পি বিন্দুটা গতিশীল হচ্ছিল, সেই দূরত্বটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলে চিহ্নিত করেছি। এবং ওই শর্তটাকে মেনে পি বিন্দুটা যে পথ বরাবর গতিশীল হয়েছে, সেই পথটাকে আমরা বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স বলে চিহ্নিত করেছি। এখন লক্ষ্য করো, বৃত্তের পরিধির উপরে আমরা যদি যে কোনো দুটি বিন্দুকে যুক্ত করে দিই, মনে করো বৃত্তের পরিধির উপরে এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, শুধু এই দুটো বিন্দু নয়, বৃত্তের পরিধির উপরে যদি যে কোনো জায়গাতে দুটো বিন্দু না হয়, তাহলে আমরা জানি দুটো বিন্দুকে সংযুক্ত করে একটা সরলরেখা তৈরি করতে পারা সম্ভব। তাহলে এই দুই বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে যে সরলরেখাটা আমরা পেলাম, সেই সরলরেখাটাকে বলা হবে ওই বৃত্তের একটা জ্যা বা কর্ড। তার মানে জ্যা আর অন্য কিছু নয়, জ্যা এমন কিছু নয় যেটা আমাদের কাছে নতুন। জ্যা হলো একটা সরলরেখা।
যে সরলরেখাটা তৈরি করা হয় বৃত্তের পরিধির উপরিস্থিত দুটো বিন্দুকে সংযুক্ত করে। তার মানে আমরা এই যে জ্যা পড়ছি, জ্যা মানে আমরা একেবারে ভিন্ন কিছু ধরবো সেটা কখনোই ধরবো না। আমরা ধরে নেব জ্যা ইজ নাথিং বাট, মানে কর্ড ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন। জ্যাটা সরলরেখা ছাড়া আর অন্য কিছু নয়। এখানে সরলরেখাটা তৈরি করা হয়েছে বৃত্তের পরিধির উপর দুটো বিন্দুকে সংযুক্ত করে। এবার যদি দেখা যায় যে এমন একটা জ্যা, যে জ্যাটা আঁকার সময় সেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করেছে। আমরা সকলেই জানি যে যখন বৃত্তের কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে তখন সেই জ্যাটাকে বলা হয় ওই বৃত্তের ব্যাস, যেটাকে বলা হয় ডায়ামিটার। তার মানে এই যে সরলরেখাটা এঁকেছি কিংবা এই যে সরলরেখাটা তোমাদের সামনে আঁকলাম, দুটো ক্ষেত্রে এই সরলরেখা আঁকার জন্য কিন্তু দুটো বিন্দুর প্রয়োজন হয়েছে। সেই বিন্দু দুটো কোথায় অবস্থিত? সেই বিন্দু দুটো বৃত্তের পরিধির উপরে অবস্থিত। তাহলে এক্ষেত্রেও বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দুকে সংযুক্ত করেছি, এক্ষেত্রেও বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দুকে সংযুক্ত করেছি। উভয় ক্ষেত্রে একটা একটা করে সরলরেখা পেয়েছি। সুতরাং উভয়ই হলো ওই বৃত্তের এক একটা জ্যা। কিন্তু এই যেটার সাথে এই যেটার ফারাক কি? এই যেটা হলো বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্র দিয়ে পাস করেছে, তাই সেই জ্যাটাকে আমরা বলছি বৃত্তের ব্যাস। এবং শুধু তাই নয়, এটাও আমরা মনে রাখবো যে বৃত্তের মধ্যে যত জ্যা আমরা আঁকতে পারবো তার মধ্যে সবচেয়ে বড় জ্যাটার নাম হচ্ছে বৃত্তের ব্যাস। আবার বলছি, বৃত্তের মধ্যে কোটি কোটি অজস্র জ্যা আমরা আঁকতে পারবো, কিন্তু সেই জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় জ্যাটার নাম হলো ওই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্ত কি করে গঠিত হয়, বৃত্তের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয় তোমাদের সামনে পেশ করা হলো। এছাড়াও বৃত্তের আরো একটা পরিচয় আছে, যে পরিচয়টা হয়তো আজকের ক্লাসে তোমরা ব্যাপকভাবে পাবে না, কেননা এটা ব্যাপকভাবে তোমাদের সামনে তুলে ধরতে গেলে যে ধারণাটুকু দরকার সেটা এই চ্যাপ্টারে নেই। আমরা ঠিক এর পরবর্তী চ্যাপ্টারে বৃত্তের আরো একটা পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু একটু পয়েন্ট, একটু হিন্টস তোমাদের দিয়ে রাখি যে বৃত্তকে আমরা পরিচিত করতে গেলে, বৃত্তের পরিচয় যদি আমাদেরকে জানতে হয়, তাহলে প্রথমেই আমি একটা পরিচয় দিয়ে এসেছি, সেটা হলো বৃত্ত হলো একটা বিশেষ ধরনের সঞ্চার পথ। এটা বৃত্তের প্রথম পরিচয়, মুখ্য পরিচয়। অর্থাৎ বৃত্তের পরিচয়ের মধ্যে আমরা বলবো বৃত্ত হলো একটা সঞ্চার পথ। এটা বৃত্তের একটা প্রধান পরিচয় বা মুখ্য পরিচয়। তারপরেও বৃত্তের এই প্রধান পরিচয় ছাড়াও ওর আরো একটা গৌণ পরিচয় আছে। সেই গৌণ পরিচয়টা হলো বৃত্ত হলো একটা বিশেষ ধরনের শঙ্কুচ্ছেদ। বৃত্ত হলো একটা বিশেষ ধরনের শঙ্কুচ্ছেদ, যেটাকে ইংরেজিতে আমরা বলবো কনিক সেকশন। তাহলে লক্ষ্য করো, আমাদের ব্যক্তিগত জীবনে লক্ষ্য করেছি অনেক মানুষের একটা তো অরিজিনাল নাম আছে, তাছাড়াও কিন্তু তার নিক নেম থাকে, একটা ডাক নাম থাকে, তার একটা দ্বিতীয় অল্টারনেটিভ পরিচয় থাকে। ঠিক অনুরূপভাবে বৃত্তের প্রধান পরিচয় সেটা হলো সেটা এক বিশেষ ধরনের সঞ্চার পথ। কিন্তু সেটা ছাড়াও বৃত্তের আরো একটা যে সংক্ষিপ্ত পরিচয় আছে, সেই সংক্ষিপ্ত বা গৌণ পরিচয়টা হলো সেটা একটা কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। এই শঙ্কুচ্ছেদটা কি জিনিস সেটা তোমাদেরকে বললামই, আমরা এর পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত দেখাতে পারবো, এখানে দেখার মতো কোনো জায়গা নেই। তবে এইটুকু শুধু বলে রাখছি, আমরা কনিক সেকশন বলতে সেই সমীকরণগুলোকে বলবো যে সমীকরণগুলো এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ দিয়ে তৈরি হয়। অর্থাৎ আমি এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ তোমাদের সামনে দেখাচ্ছি, যেটা এর পরেও দেখাবো। এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমি তোমাদের সামনে লিখলাম, সেই সমীকরণটা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে মাত্র দুটো চলরাশি আছে, একটা চলরাশির নাম এক্স আর একটা চলরাশির নাম ওয়াই, এবং তাদের সর্বোচ্চ পাওয়ার আছে 2। এখন এই শঙ্কুচ্ছেদের সংক্ষিপ্ত যে ধারণাটুকু তোমাদেরকে না দিলেই নয়, সেই কথাটুকু বলে ফেললাম যে যদি কোনো সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াই চলরাশি দুটির সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, অর্থাৎ যদি এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে যে সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণটাই হলো এই শঙ্কুচ্ছেদের সমীকরণ। তাহলে বৃত্তের যে সংক্ষিপ্ত পরিচয়, গৌণ পরিচয় তোমাদের সামনে দিলাম, যে বৃত্তে একটা শঙ্কুচ্ছেদ, সেই শঙ্কুচ্ছেদের সমীকরণটা কি বা কি ধরনের সেটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করে নিলাম। তবে আশা করি তোমরা সকলেই এই যে সমীকরণগুলো কিংবা এই শঙ্কুচ্ছেদের বিষয়টা এর পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জেনে যেতে পারবে। এখন শুধু বৃত্তের পরিচয় দেওয়ার জন্য ওই কথাটা আমাকে টেনে আনতে হলো, তাই তোমাদের সামনে ব্যাখ্যা করেছি।
তাহলে মূলত এই পেজে যেটা দেখতে পাচ্ছ তোমরা, বৃত্ত কি করে গঠিত হয়েছে, বৃত্তের সঙ্গে জড়িত যে বিভিন্ন ধরনের নামগুলো, সেগুলোর প্রত্যেকটা ডেফিনেশন এবং তাদের স্ট্রাকচার, এবং সর্বোপরি বৃত্তের যে দুই ধরনের পরিচয় আছে তার মধ্যে প্রধান পরিচয়টা কি এবং তার গৌণ পরিচয়টাই বা কি। আর গৌণ পরিচয়টা যেটা আমাদের কাছে এখন অপরিচিত, সেই জায়গাটা জাস্ট একটু পরিচিত তোমাদের সামনে করালাম, যে এক্স এবং ওয়াই এর যে কোনো দ্বিঘাত সমীকরণ হলেই সেটা একটা শঙ্কুচ্ছেদের সমীকরণকে সূচিত করবে, আর সেই শঙ্কুচ্ছেদেরই একটা বিশেষ পার্ট হলো বৃত্ত। তাহলে এই জায়গাটা ক্লিয়ার করার পরে, বৃত্ত সম্পর্কিত প্রাথমিক ধারণা তোমাদের দিয়ে দেওয়ার পরে, এবারে বৃত্তের সমীকরণগুলো কি করে বের করা হয় বা সমীকরণগুলো কি টাইপের হয় সেগুলো তোমাদের একে একে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, আমরা যে বৃত্তটা এক্ষুনি একে দেখালাম, সেই বৃত্তটা তৈরির পিছনে দুটো কারণকে আমরা চিহ্নিত করতে পারি। এক, লক্ষ্য করো, আমি আবার ফিরে যাচ্ছি, এই বৃত্তটা কখনোই তৈরি হতো না যদি না বৃত্তের কেন্দ্র বলে কোনো একটা বিন্দুকে আমি স্থির ধরতাম। শুধু তাই নয়, এই বৃত্তটা তৈরির জন্য আরো যে প্যারামিটারটা সবচেয়ে বেশি দায়ী সেটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো জিনিস কোনো বৃত্ত তৈরি করার জন্য মেন দায়ী। তাই এই দুটোকে বলা হয় বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় বৃত্তের প্যারামিটার বা বৃত্তের মানে কি এলিমেন্টস, মুখ্য উপাদান। তাহলে এই যে মুখ্য উপাদান, যে দুটো না থাকলে আমরা বৃত্তের সমীকরণ তৈরি করতে পারবো না, সেই দুটো জিনিস যদি প্রোভাইড করা থাকে তাহলে কি করে আমরা বৃত্তের সমীকরণ বের করব, সেই জিনিসটা তোমাদের সামনে দেখাবো। তাহলে এই ছবির মধ্য দিয়ে তোমাদেরকে এটাও বলা হলো যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ, এই দুটোকে বলা হয় বৃত্তের মুখ্য উপাদান বা কি এলিমেন্টস। কি এলিমেন্টস যে দুটো না থাকলে কখনো একটা বৃত্ত তৈরি করা সম্ভব নয়। এখন দেখবো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, অর্থাৎ যে যে এলিমেন্টস গুলো না থাকলে বৃত্ত তৈরি করা যাবে না, সেই এলিমেন্টস গুলো যদি বলা থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণগুলো কি করে তৈরি করব। তাহলে চলো আমরা দেখি বৃত্তের সমীকরণ বের করা প্রণালীগুলো। প্রথমে বলেছি যে 1 নম্বর কেস, যখন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করে, ওই যে এক্ষুনি বললাম বৃত্তের কেন্দ্রটা দেওয়া থাকতে হবে, কেন্দ্রটা দেওয়া আছে, সেটা কোথায়, মূল বিন্দুতে, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 বিন্দু। তখন তার সমীকরণটা কি, x² + y² = a²। এই যে এই এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এখানে ব্যাসার্ধটাও দেওয়া আছে। অর্থাৎ যে দুটো কারণকে আমি বৃত্তের মুখ্য উপাদান বলে চিহ্নিত করলাম, যে দুটো উপাদান না থাকলে বৃত্তের সমীকরণ বের করা সম্ভব নয়, সেই কন্ডিশন দুটো এখানে দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওই দুটোকে কাজে লাগিয়ে বৃত্তের সমীকরণ কি করে তৈরি হচ্ছে তোমরা একবার ছবির মাধ্যমে দেখে নাও। আমরা এমন একটা বৃত্ত আঁকলাম যে বৃত্তের কেন্দ্রটা এখানে মূল বিন্দুতে, দ্যাট ইজ ও বিন্দুতে, যার স্থানাঙ্ক আমরা জানি 0,0। এখন এই যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তের পরিধির উপরে কোনো একটা জায়গায় পি বিন্দু নিয়ে নিলাম, যার স্থানাঙ্ক মনে করো x, y। এখন আমরা যদি এই ও বিন্দু আর পি বিন্দু যুক্ত করি, দ্যাট ইজ বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরের বিন্দুটাকে যদি যোগ করি, তাহলে যে সরল রেখাংশটা পাবো সেটাকে আমরা বলেছি বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এখানে বলে দেওয়া আছে a, অর্থাৎ এইটুকুর পরিমাপটা হলো a। তাহলে দুটো জিনিস আমাদের জানা আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওই দুটো বিষয়কে অবলম্বন করে আমরা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ তৈরি করতে পারবো। কি করে তৈরি করছি লক্ষ্য করো, ছবি থেকে যেটা বুঝতে পারছি যে ও পি, এই যে ডিস্টেন্সটা, সেটা নিশ্চয়ই ওই বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ এর সাথে সমান। এখন ওপি মানে হলো ও থেকে পি বিন্দুর দূরত্ব। লক্ষ্য করো, দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তাহলে আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম আলোচনাতে বলেছিলাম যে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সেই দুই বিন্দুর দূরত্ব কি করে বের করা হয়। ফর্মুলাটা ছিল √of এই ভুজ থেকে এই ভুজ বাদ দেব, তার মানে x - 0 তার স্কোয়ার, প্লাস এবার ওই কোটি থেকে এই কোটি বাদ দেব, দ্যাট ইজ y - 0 তার স্কোয়ার, ইজ ইকুয়াল টু ডান দিকে যেমন ছিল রেখে দিলাম। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, রুটের ভিতরে x - 0 মানে x তার স্কোয়ার, প্লাস y - 0 মানে y তার স্কোয়ার, ইজ ইকুয়াল টু হলো a। আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে আমরা জানি যেটা বর্গমূল রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে সেটা পড়ে থাকবে কত, x² + y²। আর ডান দিকেও যেহেতু বর্গ করেছি, এটা পড়ে থাকবে a²। এই যে লক্ষ্য করো,
যে সমীকরণটা পেয়েছি সেটাই হলো এই যে ছবিতে প্রদর্শিত বৃত্ত, সেই বৃত্তের সমীকরণ, এবং এটাই কিন্তু এখানে লেখা আছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে বৃত্তের সমীকরণ তৈরি করার জন্য, বৃত্ত তৈরি করার জন্য যে মুখ্য উপাদান দুটো প্রয়োজন, বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ, সেই দুটো বিষয় কিন্তু আমাদের জানা ছিল, এবং ওই দুটোকে অবলম্বন করেই কিন্তু আমরা সেই বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ বলে চিহ্নিত করব, স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা আদর্শ সমীকরণ। তাহলে প্রথমে একটা টাইপের সমীকরণ দেখানো হলো। তবে এখানে আরো একটা বিষয় আমাদের প্রশ্নের সম্মুখীন করছে। সেই প্রশ্নটা হলো যে স্যার, কোন বৃত্তের কেন্দ্র কি সবসময় মূলবিন্দুতে অবস্থান করে? সেই প্রশ্নের উত্তর হলো যে না, কোন বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতেই অবস্থান করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ মূলবিন্দু ছাড়াও অন্য কোনো বিন্দুতে যদি কেন্দ্রটা চলে যায় এবং ব্যাসার্ধটা যদি ওই রকমই থাকে, তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে স্যার? এটাও তো আমাদের জানতে মন চাইছে। তাহলে চলো তোমাদের যে মনের চাহিদা, সেই চাহিদাটা পূরণ করা যাক। দ্বিতীয় কেসটা আমরা তোমাদের মনের চাহিদা মতো তৈরি করেছি কি, যখন বৃত্তের কেন্দ্র মূলবিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দুতে অবস্থান করে তখন তার সমীকরণটা কি হয় সেটা এখানে দেখিয়েছি। এটা আমরা উইথ প্রুফ ছবির মাধ্যমে তোমাদের সামনে দেখাবো, যেখানে আলফা কমা বিটাটা হলো বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক। অর্থাৎ এই যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, যেটা এখানে বলা আছে আলফা কমা বিটা, এবং এ হলো বৃত্তের ব্যাসার্ধ, এটাও দেওয়া আছে। অর্থাৎ যে দুটো বিষয় জানা আবশ্যিক সেই দুটো বিষয় প্রোভাইড করেছে। এখন এই দুটোকে ছবির মাধ্যমে দেখাই, লক্ষ্য করো। This is axis of x, this is axis of y, this is point of intersection which is denoted by O. এখন বৃত্তের কেন্দ্রটা আলফা কমা বিটা, তার মানে নিশ্চয়ই মূল বিন্দুতে নেই। সাপোজ মনে করে এই রকম জায়গাতে একটা বৃত্ত আমি এঁকে ফেলেছি, তাহলে সেই বৃত্তের যে কেন্দ্র, তাই সেই কেন্দ্রটাকে যদি আমরা সি দিয়ে সূচিত করি, তার স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে আলফা কমা বিটা। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রবিন্দুটা মূল বিন্দু ছাড়া অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছে, এবং সেই বৃত্তের পরিধির উপরে আমি কোনো একটা জায়গায় ধরলাম পি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এখন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বা পরিধির উপরিস্থিত যে বিন্দু, সেই বিন্দু পর্যন্ত যদি একটা সরলরেখা টেনে দিই, তাহলে যে সরলরেখাংশটা পেলাম সেই সরলরেখাংশটাকে বলা হয় ওই বৃত্তের ব্যাসার্ধ, যার পরিমাণটা এখানে বলা আছে এ। তাহলে লক্ষ্য করো, যে দুটোকে কি এলিমেন্টস বলেছিলাম, একদম মুখ্য উপাদান বলেছিলাম। যেমন কোন বাড়ির মেন দরজা যদি তালা বন্ধ করা থাকে, সেই বাড়িতে যেমন ঢুকতে পারবো না, তার জন্য একটা চাবি দরকার ওই বাড়িতে ঢুকার জন্য। অনুরূপ ভাবে বৃত্তের সমীকরণ আমরা কখনোই বের করতে পারবো না তার যদি কি এলিমেন্টস গুলো অর্থাৎ চাবিটা না জানা থাকে। সেই চাবিটা কি সেটা বলে দিয়েছি, সেটা হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তের ব্যাসার্ধ হলো এ। এই দুটোকে বলা হবে ওই বৃত্তের সমীকরণ বের করার জন্য চাবি বা মুখ্য উপাদান। এখন এই যে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ প্রোভাইড করা আছে, এটাকে কাজে লাগিয়ে কি করে বৃত্তের সমীকরণটা বের করা যায় সেটা আগের মতো লক্ষ্য করো। যে আমরা যদি সিপি এই দূরত্বটা লক্ষ্য করি, এই দূরত্বটাকে এক্ষুনি বললে সেটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, যেটা এ এর সাথে সমান। আবার আগের মতোই আমরা সি থেকে পি বিন্দুর দূরত্বটা বের করব। দূরত্ব বের করার নিয়মটা কি বললাম এর আগে, যে এর ভুজ থেকে এর ভুজ বাদ দেব, তার বর্গ করব যোগ দিয়ে, আবার ওই বিন্দুর কোটি থেকে এই বিন্দুর কোটি বাদ দেব, ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এখন বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে নিশ্চয়ই স্কোয়ার রুটটা ক্যান্সেল হয়ে যাবে। এটা হবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। লক্ষ্য করো, যে সমীকরণটা পেয়েছি এটাই হলো সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে নেই, মূলবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে আছে, এবং যে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এ, যার সমীকরণটা এখানে তোমাকে বলা হয়েছিল। তাহলে এখন আমরা এটা বুঝে গেছি যে বৃত্ত তৈরি করার জন্য যে কি এলিমেন্টস গুলো থাকা দরকার, সেই চাবিটা যদি তোমার হাতে থাকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি বৃত্ত নামক যে তালা, সেই তালাটাকে আনলক করতে পারবে, খুলতে পারবে, অর্থাৎ সেই বৃত্তের সমীকরণ বের করতে পারবে। সেটা কি করে বের করবে সেটা তোমাকে দুটো ছবির মাধ্যমে দেখানো হলো। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকেও বৃত্তের অপর একটি আদর্শ ফর্মুলা বলা হয়ে থাকে। তার মানে বৃত্তের আদর্শ সমীকরণ বলতে দুটো সমীকরণকে বুঝবো। এর আগের যে সমীকরণটা আমরা তোমাদেরকে দেখালাম আর এখন যে সমীকরণটা দেখালাম, দুটোই কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ নামে পরিচিত, যেখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানা ছিল, বৃত্তের ব্যাসার্ধ জানা ছিল,
ওই দুটোকে কাজে লাগিয়ে বৃত্তের সমীকরণ কি করে বের করা হয় সেই প্রসেসটা দেখাবো। এখন এইটা জানার সঙ্গে সঙ্গে আমাদের তো জানার শেষ নেই, সীমাহীন প্রশ্ন মনের ভিতরে সবসময় ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নগুলোর মধ্যে ঠিক যে পরের প্রশ্নটা তোমাদের মাথায় এখন চলে এলো যে স্যার, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে তো আপনি সমীকরণটা বের করতে শেখালেন, কিন্তু এরকমটা কি সম্ভব হবে না যে কোনো বৃত্তের সমীকরণটা যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত কিংবা সেই বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ কত সেটা কি খুঁজে বের করা সম্ভব হবে না? অবশ্যই। তোমাদের যে মনের প্রশ্ন এসেছে সেটা অত্যন্ত সমীচীন। আমরা সেই বিষয়টারও সমাধান তোমাদের সামনে করে দেখাবো। অর্থাৎ কোন বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কি করে বের করা হয় সেটাও দেখাবো। তবে একটু ধৈর্য ধরো, আমরা আরো ধারাবাহিক কিছু আলোচনা করে নিই। করে নেওয়ার পর তোমাদের মনের ভিতরে যে প্রশ্ন সেই মনের ভিতরে প্রশ্নের আশা করি সমাধান করে দেখাবো। লক্ষ্য করো, এর পরবর্তী টপিকসে আমরা এক্ষুনি যে অঙ্কটা করলাম, যে সমীকরণটা বের করে দেখালাম, সেই সমীকরণটাকে কাজে লাগিয়ে কি করে কোনো প্রবলেম সলভ করা যায় সেই জায়গাটা একটা দেখায়। কেননা শুধু যদি আমি বলেই যাই একটার পর একটা তাহলে কিন্তু ভালো লাগবে না। তার সঙ্গে বৈচিত্র্যের মধ্যে যদি বলা যায়, কোনো একটা বিষয়কে যদি বৈচিত্র্য মণ্ডিত করে তোলা যায় তাহলে কিন্তু শুধু আলোচনা নয়, তার মাঝে মাঝে ক্যালকুলেশনের প্রয়োজন। তাই তোমাদের মনের ভিতরে যে ক্লান্তি সেটা দূর করার জন্য আমরা একটা প্রবলেম হাজির করেছি। কি প্রবলেম? একটি বৃত্তের কেন্দ্র 3,-1 বিন্দুতে এবং তা 6,-5 বিন্দুগামী, তাহলে সেই বৃত্তের সমীকরণটি কত হবে? আমরা এক্ষুনি দেখলাম কোন বৃত্তের কেন্দ্র দুরকম হতে পারে। হতে পারে সেটা মূলবিন্দুতে অবস্থান করছে, হতে পারে সেটা মূলবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে অবস্থান করছে। যদি কোনো বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থান করে তাহলে বৃত্তের প্রথম যে আদর্শ সমীকরণটা শিখেছিলাম সেই ফর্মুলা প্রয়োগ করব। কিন্তু যদি কোনো বৃত্তের কেন্দ্র মূলবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে অবস্থান করে তখন কিন্তু আমরা বৃত্তের আদর্শ সমীকরণের 2 নম্বর সমীকরণটা ইউজ করব। তাহলে এখানে কেন্দ্রটা রয়েছে মূলবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে, তার আদর্শ সমীকরণে যে 2 নম্বর পার্ট সেটাকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে লিখছি 3,-1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বিন্দুগামী নয় কেন্দ্রগামী, এটা একটু মিস্টেক হয়েছে, কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ। কি সমীকরণটা পড়লাম? x - আলফা, আলফা বলতে 3 তার স্কোয়ার প্লাস y - বিটা, বিটার মানে এখানে -1 তার স্কোয়ার ইজিক্যাল টু হলো a স্কোয়ার। আমি আগেই বললাম যেহেতু কেন্দ্রটা মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে আছে তাই আমরা বৃত্তের আদর্শ সমীকরণের 2 নম্বরটাকে প্রয়োগ করে এর সমীকরণটা বের করে নিলাম। এখন লক্ষ্য করো, এটাকে যদি ক্যালকুলেশন করি x - 3 তার স্কোয়ার প্লাস y প্লাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন লক্ষ্য করো, আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা কিন্তু এখন a এর মান অর্থাৎ ব্যাসার্ধ কত সেটা জানতে পারিনি। তার জন্য আরো একটা শর্ত দেওয়া আছে, যে বৃত্তটা আমরা তৈরি করলাম, যেটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম, সেই বৃত্তটা 6,-5 বিন্দুগামী। তাহলে লিখছি ইহা 6,-5 বিন্দুগামী। এই কথাটা অর্থ হলো এই সমীকরণে আমরা x এর জায়গায় 6 বসাবো এবং y এর জায়গায় -5 বসাবো, ইজিক্যাল টু ডান দিকে যেমন ছিল রেখে দিলাম। 6 - 3 মানে 3, 3 এর স্কোয়ার মানে হলো 9, -5 প্লাস 1 তার মানে এটা হবে -4, -4 এর স্কোয়ার করলে +16 ইজিক্যাল টু a স্কোয়ার, তার মানে a স্কোয়ার ইজিক্যাল টু হলো 25। তাহলে অবশ্যই বলতে পারবো a সমান 5। এই যে a এর মান ব্যাসার্ধটা পেয়ে গেলাম, এই ব্যাসার্ধটা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যে মানে নির্ণেয় বৃত্ত তার সমীকরণটা পেয়ে যাব। তাহলে লিখছি অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ। কি ফর্মুলা ছিল? এই যে 1 নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে দেবো। তাহলে এটা হবে x - 3 তার স্কোয়ার প্লাস y প্লাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার। এই যে a স্কোয়ার মান উপরে আছে সেখান থেকে বসাতে পারো, অথবা এর যে মানটা আছে সেটাকেও স্কোয়ার করে বসাতে পারো। দ্যাট ইজ a স্কোয়ার মান হলো 25। এটাই হলো সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্রটা ছিল এই বিন্দুতে এবং যে বৃত্তটা ছিল এই বিন্দুগামী। লক্ষ্য করো, বৃত্তের সমীকরণ তৈরি করার জন্য আমি যে বলেছিলাম মানে মুখ্য উপাদান 2খানা দরকার, সেই উপাদান দুটো
আমাদের যতক্ষণ না পর্যন্ত জানা হয়েছে ততক্ষণ না পর্যন্ত ফাইনালি বৃত্তের সমীকরণ বের করতে পারিনি। কি কি? 1 নম্বর ছিল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলা থাকবে, সেই কেন্দ্রের স্থানাঙ্কটাকে কাজে লাগিয়েছিলাম। এবং সর্বোপরি শুধু কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে কিন্তু বৃত্তের সমীকরণ গঠিত হয়নি। বৃত্তের সমীকরণ তৈরি করার জন্য আরো একখানা উপাদান দরকার, সেটা বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধ। আমরা দ্বিতীয় শর্তটাকে ব্যবহার করে সেই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পেরেছি। আর যখনই মুখ্য উপাদান দুটো অর্থাৎ চাবি দুটো হাতে পেয়ে গেছি, তখনই কিন্তু আমরা বৃত্ত নামক যে তালা অর্থাৎ বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা সম্পূর্ণরূপে বের করতে পেরেছি। আশা করি আমরা এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম তাকে কি করে ইমপ্লিমেন্ট করে সমাধান করা হয় সেই জায়গাটা বুঝতে পেরেছ। এবার চলে আসি পরবর্তী পার্টে। আমরা আদর্শ সমীকরণের প্রথম যেটা সমীকরণ তোমাদের সামনে প্রমাণ করেছি, যেটা ছিল x² + y² = a², সেই বৃত্তের উপরে কোন একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি হবে কিংবা সেই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা কি হবে সেটা তোমাদের সামনে একবার দেখাই। লক্ষ্য করো, আগের মতো এটাকে অ্যাক্সিস অফ x নাম দিলাম, অ্যাক্সিস অফ y, এবং এটা হলো একটা বৃত্ত যার কেন্দ্রটা এখানে বলেছি ও বিন্দুতে রয়েছে, এবং সেই বৃত্তের পরিধির উপরে কোনো একটা বিন্দু আমি P নিলাম যার স্থানাঙ্ক x, y। তোমরা একটু গ্রাফের কথা যদি ভাবনা চিন্তা করো তাহলে এই বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। সাপোজ এই P বিন্দুর স্থানাঙ্ক x, y না বলে যদি 3,2 বলি, তাহলে আমরা জানি এখান থেকে x অক্ষ বরাবর 3 একক আসতে হয়, তারপর উপরে 2 একক উঠতে হয়। অর্থাৎ এইটুকুটা হচ্ছে 3 একক, এইটুকুটা হচ্ছে 2 একক, তবেই আমরা সেই বিন্দুটার অবস্থানটা এখানে চিহ্নিত করতে পারি। তাহলে অনুরূপভাবে এক্ষেত্রে যেহেতু P বিন্দুটার স্থানাঙ্ক x, y, তাহলে আমি বলতে পারবো এই মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যে দূরত্বটা গেছি তার পরিমাণ হচ্ছে x, এবং এই x অক্ষ থেকে উপরে যখন উঠতে শুরু করেছি এই দূরত্বটা হচ্ছে y। এটা আমরা স্পষ্ট বলতে পারবো যারা গ্রাফ সম্পর্কিত আমরা ন্যূনতম ধারণা রাখি। ওই রকমই আমরা x আর y চিহ্নিত করার পরে এই ও বিন্দু আর P বিন্দু যুক্ত করে দিলাম, যেটাকে আমরা বলেছিলাম ওই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা আগের মতো ধরে নিচ্ছি a। তাহলে এখন কি ঘটলো লক্ষ্য করো, আমরা এইটুকু আগে থেকেই জানতাম কিন্তু এটা হলো বৃত্তের ব্যাসার্ধ যার পরিমাণ a। যেটা নতুন করে তোমাদের সামনে বললাম এটাও আজকে নতুন হলেও, আজকের আলোচনার মধ্যে নতুন হলেও সেটা পুরোপুরি তোমাদের কাছে নতুন নয়, যেহেতু গ্রাফে তোমরা শিখেছো যে এটা যেটা ভুজ বা x স্থানাঙ্ক আছে সেটা মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর এগোতে হয়, আর এই x অক্ষ থেকে উপরে যেটা যেতে হয় সেটা হলো ওই বিন্দুর কোটির মান, সেটাও তোমরা এর আগে জেনেছো। এখন এই যে বৃত্তের ব্যাসার্ধ যেটাকে OP বলে চিহ্নিত করেছি, সেই ব্যাসার্ধটা যদি বৃত্তের x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আবার বলছি বৃত্তের ব্যাসার্ধটা যদি x অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করে, তাহলে লক্ষ্য করো এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এইটার নাম দিয়ে দিচ্ছি M, তাহলে বেশি ভালো বোঝা যাবে। OPM এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণ? তার কারণ এই যে P বিন্দু থেকে এখানে কিন্তু একটা লম্ব টানা হয়েছে, অর্থাৎ M বিন্দুতে এই যে কোণটা সেই কোণটার পরিমাণ 90 ডিগ্রি। আমরা জানি কোনো একটা ত্রিভুজের একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে 3টে বাহুর নাম আমি স্পষ্ট চিহ্নিত করতে পারবো। কিভাবে? যে কোণটা থিটা অর্থাৎ যে কোণের সাপেক্ষে বিচার করা হয় ঠিক তার অপোজিটে যে বাহুটা থাকে সেই বাহুটাকে বলা হয় লম্ব, অর্থাৎ লম্বের পরিমাণ হলো OI। যে কোণটা 90 ডিগ্রি বা সমকোণ ঠিক তার অপোজিটে যে সাইডটা বা বাহুটা রয়েছে সেটাকে আমরা বলি অতিভুজ, অর্থাৎ এখানে অতিভুজটার নাম হলো A, এবং রিমেইনিং যে বাহুটা পড়ে থাকলো যার দৈর্ঘ্যটা x সেটাকে আমরা বলতে পারবো ভূমি। অর্থাৎ সমকোণী যেহেতু ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজের 3টে বাহুর নাম আমরা স্পষ্ট চিহ্নিত করতে পারবো। কিভাবে চিহ্নিত করতে পারবো সেটাও বললাম, যে কোণের সাপেক্ষে দেখা হয় ঠিক তার অপোজিটে যে বাহুটা সেটা হলো লম্ব, 90 ডিগ্রি যে কোণটা থাকে ঠিক তার অপোজিটে যে বাহু তার নাম হচ্ছে অতিভুজ, এবং রিমেইনিং যে বাহুটা পড়ে থাকলো সেটাকে অবশ্যই ওই ত্রিভুজের ভূমি বলে চিহ্নিত করা সম্ভব। এখন এই থিটা কোণের সাপেক্ষে আমরা কসের মান কত হবে সেটা বের করার চেষ্টা করছি।
আমরা মাধ্যমিকে শিখেছি cos থিটা বের করার ফর্মুলাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা তোমরা সকলেই জানো, যারা নাও জানো তাদের জন্য আবার নতুন করে লিখলাম, সেখান থেকে তোমাদের মনে হয়ে যাবে আশা করি। এবার cos থিটা সমান ভূমি মানে ওইখানে ছবি থেকে দেখে তোমরা বলো ভূমির পরিমাণ x, অতিভুজের পরিমাণ a। এখন যদি কোণাকুণি গুণ করে দিই, এখানে কিছু নেই মানে 1 আছে, তার x ইন্টু 1 মানে x ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে a cos থিটা। এটা cos থিটাকে ব্যবহার করে পেলাম। আবার যদি ওই থিটা কোণের সাপেক্ষে সাইনের মান বের করার চেষ্টা করি, তাহলে মাধ্যমিকের ফর্মুলা আবার ব্যবহার করে বলতে পারবো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্বের পরিমাণটা ছবি থেকে দেখে যদি বলি তাহলে y, অতিভুজটা আগের মতই হলো a। আবার এর নিচে কিছু নেই মানে আমি 1 বলে চিহ্নিত করতে পারি, তাহলে কোণাকুণি গুণ হয়ে গেলে y ইন্টু 1 মানে হলো y ইজ ইকুয়াল টু a ইন্টু সাইন থিটা। তাহলে কি পেলাম লক্ষ্য করো, যে বৃত্তের উপরে যে বিন্দুটার স্থানাঙ্ক ধরেছিলাম x, y, যার নাম বলেছিলাম p, সেই বিন্দুটার ক্ষেত্রে এই যে ভুজ অর্থাৎ x, সেই x এর মান পেয়েছি a cos থিটা, এবং যেটা কোটি ছিল y, সেই y এর মান পেয়েছি a sin থিটা। তাহলে যেহেতু x হলো বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দুর ভুজ এর মান, এবং y হলো ওই বৃত্তেরই কোটির মান, তার মানে বলতে পারি বৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দুর প্যারামেট্রিক সমীকরণটা হলো x ইজ ইকুয়াল টু a cos থিটা, y ইজ ইকুয়াল টু a sin থিটা, যেটা এখানে লেখা আছে। লক্ষ্য করো যে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ x ইজ ইকুয়াল টু a cos থিটা এবং y ইজ ইকুয়াল টু a sin থিটা। এটাকে প্যারামেট্রিক সমীকরণ কেন বলছে কিংবা প্যারামেট্রিক স্থানাঙ্ক কেন বলছে সেটা একটু তোমাদের সামনে ব্যাখ্যা করা যাক। এই যে লক্ষ্য করো এখানে তিনটা টার্ম দেখতে পাচ্ছ, x যেটাকে আমরা অলরেডি চলরাশি বা ভ্যারিয়েবল নামে চিনে এসেছি, a যেটাকে আমরা অলরেডি কনস্ট্যান্ট বলে চিহ্নিত করে এসেছি, আর একটা নতুন টার্ম পেলাম থিটা। এই থিটাটা আমরা এখানে প্যারামিটার বলে দাবি করছি। প্যারামিটার তাহলে কি জিনিস? প্যারামিটার হলো ম্যাথমেটিক্সের মধ্যে তৃতীয় একটা দশা নিয়ে বেঁচে থাকা একটা কোয়েন্টিটি। ম্যাথমেটিক্সের মধ্যে এ যাবৎকাল আমরা দুটো টার্ম শিখে এসেছি, একটা হলো কনস্ট্যান্ট আর একটা হলো ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট সেগুলো যেগুলোর মান কোনোদিনই পরিবর্তন করা সম্ভব নয়, ভ্যারিয়েবল হলো সেগুলো যেগুলোর মান অনবরত পরিবর্তন হতেই আছে। কিন্তু এই দুটো দশার মাঝে ম্যাথমেটিক্সের যে আরো একটা দশা রয়েছে বায়োলজির পরিভাষায়, যেটাকে আমরা ভাইরাস বলে থাকি, যে জীব এবং জড়ের ঠিক মধ্যবর্তী দশা অবলম্বন করে যারা বেঁচে থাকে তারাই হলো ভাইরাস। ম্যাথমেটিক্সের মধ্যেও কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল এর ঠিক মধ্যবর্তী দশা নিয়ে বেঁচে আছে যে টার্মটা, সেই টার্মটার নাম হলো প্যারামিটার। অর্থাৎ এর মধ্যে কিছু কনস্ট্যান্টসের বৈশিষ্ট্য আছে, আবার কিছু ভ্যারিয়েবলের বৈশিষ্ট্য আছে, তাই আমরা সেটাকে প্যারামিটার বলে চিহ্নিত করলাম। এখানেও লক্ষ্য করো ওয়াইটা হচ্ছে সরাসরি বলতে পারবো ভ্যারিয়েবল, এটা বলবো সরাসরি কনস্ট্যান্ট, কিন্তু থিটাটাকে আমি সরাসরি কনস্ট্যান্ট কিংবা সরাসরি ভ্যারিয়েবল কোনোটাই চিহ্নিত করতে পারবো না, কারণ ওর মধ্যে দুরকমই টার্ম আছে, দুরকমই বৈশিষ্ট্য বিদ্যমান আছে। তাই এই রকম টার্মগুলোকে, যে টার্মগুলো ম্যাথমেটিক্সে কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল উভয়ের বৈশিষ্ট্য সমানভাবে বহন করে চলেছে, সেই টার্মগুলোকে আমরা প্যারামিটার বলে দাবি করতে পারবো। তাহলে যেহেতু এই সমীকরণ দুটোর মধ্যে প্যারামিটারের উপস্থিতি আছে, তাই এই সমীকরণ দুটোকে আমরা প্যারামেট্রিক সমীকরণ বলে তোমাদের সামনে লিখে রেখেছি। আশা করি বুঝতে পেরেছো যে কেন এর নাম প্যারামেট্রিক সমীকরণ। তারপরে চলে আসি, এই যে x অর্থাৎ ভুজের মান পেয়ে গেছি, y অর্থাৎ কোটির মান পেয়ে গেছি, সেই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে p বিন্দুর পরিবর্তিত স্থানাঙ্কটা কি হবে? x এর মান a cos থিটা এবং y এর মান a sin থিটা। তাহলে যে বিন্দুটা আমরা বৃত্তের পরিধির উপরে ধরে নিয়েছিলাম, সেই বিন্দুটার পরিবর্তিত স্থানাঙ্ক হলো a cos থিটা, a sin থিটা। আবার লক্ষ্য করো এই যে বিন্দু, সেই বিন্দুর মধ্যে কিন্তু প্যারামিটার উপস্থিত হয়ে গেছে। তাহলে যখনই কোনো বিন্দুর মধ্যে প্যারামিটারের উপস্থিতি থাকবে তখন সেটাকে আমরা এমনি সচরাচর বিন্দু না বলে সেটাকে বলবো প্যারামেট্রিক বিন্দু। তাহলে বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু পি এর প্যারামেট্রিক স্থানাঙ্কটা হলো a cos থিটা, a sin থিটা, যেটা তো তোমাদের উপরে বলা হয়েছে। বৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক হলো a cos থিটা, a sin থিটা। অর্থাৎ যখন বিন্দু বলবে তখন ওটাকে লিখার পরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো।
কিন্তু যখন বলবে প্যারামেট্রিক সমীকরণ, সমীকরণ মানে তো সমান চিহ্ন থাকাটা বাধ্যতামূলক। তাই এখানে লিখেছি এটা a cos θ, এটা কার মান? ভুজের মান। ভুজ মানে কি বলেছে এখানে? x, তাই x সমান a cos θ, এটা পেয়েছি এখানে। আবার এই যে বিন্দুটা লিখেছি এটা হলো y স্থানাঙ্কের মান বা কোটির মান। কোটিটা কি ধরেছি? y, তাই y সমান হলো a sin θ। তাহলে যখন বিন্দু বলবে তখন আমরা উপরের কথাটা বলবো, যখন প্যারামেট্রিক সমীকরণ বলবে তখন আমরা এই সমীকরণ দুটোকে সাইমালটেনিয়াসলি বুঝে যাব। আশা করি প্যারামিটার সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীকালে আমরা তোমাদের যে মনের চাহিদাটা এতক্ষণ পর্যন্ত জ্যান্ত ছিল সেই চাহিদাটাকে নিয়ে এসেছি। কি চাহিদা ছিল মনের ভিতরে? যে স্যার আপনি তো প্রথমেই কথা দিয়েছিলেন যে কোনো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে তার সমীকরণ যেমন বের করতে পেরেছি, কনভার্স পার্টটাও করতে পারবো। কোনো বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিংবা ব্যাসার্ধের পরিমাণ বের করতে পারবো। সেই আশা যেটা বাঁচিয়ে রেখেছো তোমরা, সেই আশাটা পূরণ করার জন্য এবারে তোমাদের সামনে নতুন টপিকস আলোচনা করতে চলেছি। বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা এর আগে বৃত্তের দুটো সমীকরণ পেয়ে গেছি অলরেডি, যে সমীকরণ দুটোকে আমরা আদর্শ সমীকরণ বলে চিহ্নিত করে এসেছি। কিন্তু সেই সমীকরণ দুটি ছাড়াও অপর একটা সমীকরণ আমি তোমাদের সঙ্গে দেখাতে পেরেছি, যেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে এই যে জি এফ সি এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট, gfc হলো ধ্রুবক। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ যেটা বৃত্তের একটা সাধারণ সমীকরণ, আমরা বলেছিলাম আজকে যে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত এবং ব্যাসার্ধ কত সেটা বের করতে পারবো। সেটা অবশ্যই সেই দাবি পূরণ করার জন্য আমি কিভাবে করছি লক্ষ্য করো। এই যে সমীকরণ, সেই সমীকরণে এক্স রিলেটেড পদগুলো আমরা পাশাপাশি রাখলাম, ওয়াই রিলেটেড পদগুলো আবার পাশাপাশি রাখলাম, আর যে কনস্ট্যান্টটা ছিল সেটা ওদিকে নিয়ে চলে গেলাম। খুব সহজ ক্যালকুলেশন, একটু ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে এক্স তার স্কোয়ার লিখতে পারি, প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস 2gx। আমি প্রকৃতপক্ষে এই টার্ম দুটোকে কাজে লাগিয়ে একটা পূর্ণবর্গ রাশি বানাতে চাইছি। তাহলে পূর্ণবর্গ রাশি বানানোর জন্য আমি এক্স স্কোয়ারকে এক্স তার স্কোয়ার লিখেছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab দরকার প্লাস b স্কোয়ার দরকার। কেননা কোন রাশিমালাকে যদি আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে লিখতে পারি তবেই সেটাকে লিখতে পারবো a প্লাস b তার স্কোয়ার বা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে আমি চাইছি এই টার্ম দুটোকে এই রকম করে বানানো। তাহলে a স্কোয়ার মানে যে a তার স্কোয়ার হয়ে গেছে, প্লাস 2 ইন্টু a দরকার, a বলতে এখানে আছে x, ইন্টু আমার এখানে দরকার b, এই যে এই বিটা দরকার। এই বিটা কিন্তু এখনো পর্যন্ত আমার জানা নেই। এবার আমি উপরেরটার দিকে তাকাবো, 2gx, এখানে পেয়েছি 2x। তাহলে উপরেরটার সাথে যদি মিলাতে চাই নিশ্চয় এখানে g দরকার, তাহলে আমরা পেয়ে গেছি 2ab। আর যেই b পেয়ে গেলাম পূর্ণবর্গ রাশি বানানোর জন্য আমরা তার স্কোয়ার লিখে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এখানে জিটা নিয়ে আসতে পেরেছি। একই রকম ভাবে এই যে দুটো টার্ম এটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করছি। ওয়াই স্কোয়ারকে কি লিখবো? ওয়াই তার স্কোয়ার, প্লাস আগের মতোই 2 ইন্টু a মানে হলো ওয়াই। এবার তোমরা যদি এই টার্মটার দিকে লক্ষ্য করো তাহলে 2y লেখা হয়ে গেছে, এখানে কি পড়ে আছে f, তাহলে আমি সেটা f লিখে দেবো। তার মানে হয়ে গেল 2ab প্লাস আগের মতোই b তার স্কোয়ার লিখে ফেললাম। এখন লিখে ফেলেছি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য, কিন্তু সেগুলো তার উপরের সমীকরণে ছিল না। অর্থাৎ নতুন করে যেগুলো টার্ম লিখেছি সেগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি কি লিখেছি লক্ষ্য করো, এক্স স্কোয়ার ছিল, 2gx ছিল, এই টার্মটা এক্সট্রা লিখেছি, অর্থাৎ জি স্কোয়ার বাঁ দিকে যোগ করেছি। একই রকম ভাবে এটা ছিল, এটাও ছিল, এই টার্মটা বাঁ দিকে আমি এক্সট্রা যোগ করেছি। তাহলে বাঁ দিকে যখন যোগ করেছি আমি ডান দিকে যোগ করে দেবো। তার লক্ষ্য করে ইজ ইকুয়াল টু ডান দিকে একটা জি স্কোয়ার যোগ করে দিলাম, একটা এফ স্কোয়ার যোগ করে দিলাম, এবং ডান দিকে তো মাইনাস সি ছিল সেটা আমি রেখে দিলাম। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, এইটুকুটাকে আমরা কার স্কোয়ার লিখতে পারবো, এক্স প্লাস জি তার স্কোয়ার। আবার একই রকম ভাবে এইটুকুটাকে কার স্কোয়ার লিখতে পারবো, ওয়াই প্লাস এফ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু
ওটা যা লেখা আছে তা লিখে দিলাম, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার এটাকে, এই যে বৃত্তের সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে বৃত্তের আদর্শ আকারের মতো করে যদি বানানোর চেষ্টা করি, আদর্শ আকার বলতে এখানে আদর্শ আকার 2 নম্বর ফর্মটা কথা বলতে চাইছি। আদর্শ আকার 2 নম্বর ফর্মটা কি ছিল? এক্স মাইনাস আলফা। তাহলে ওই রকম করে যদি বানাই, এক্স মাইনাস দিয়ে দিলাম, তাহলে অ্যাডজাস্ট করতে গেলে নিশ্চয়ই এখানে মাইনাস জি লাগবে। দেখো করো, এক্স মাইনাস আলফা, সো দিস ইজ আলফা, এই যে এর নিচে লিখে রাখলাম আলফা, প্লাস একই রকম ভাবে ওয়াই মাইনাস বিটা, তাহলে এখানে অ্যাডজাস্ট করতে গেলে মাইনাস এফ লাগবে, তার স্কোয়ার। এই যে ওয়াই মাইনাস বিটা, এটাকে বলতে পারি বিটা, ইজ ইকুয়াল টু কি ছিল? এ স্কোয়ার। অর্থাৎ ডান দিকে যে টার্মটা থাকবে সেটাকে কোনো কিছুর স্কোয়ার লিখবো। তাহলে এটাকে কার স্কোয়ার লিখতে পারবো? এটা পুরোপুরি রুটের ভিতরে ভরে দিচ্ছি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার। কেননা ডান দিকটাকে আমাকে এই স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। এই স্কোয়ার আকারে প্রকাশ করতে গেলে এখানে আমাকে কোনো কিছুর রুট বানিয়ে দিতে হয়েছে, তবে সেটা হলো এ। এই যে এই ভিতরে পুরোটা হচ্ছে এ, আর এদিকে হচ্ছে এ স্কোয়ার। তাহলে কি ঘটলো লক্ষ্য করো, আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণটা এখানে লক্ষ্য করেছিলাম, সেটাকে ক্যালকুলেশন করতে 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 আমরা বৃত্তের আদর্শ আকারে পরিণত করার যখন চেষ্টা করেছি, তখন দেখলাম এক্স মাইনাস আলফা তার স্কোয়ার, আলফার মান কত এখানে? মাইনাস জি, প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার, বিটার মান মাইনাস এফ, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এর মান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের আদর্শ আকারের যে 2 নম্বর সমীকরণটা ছিল তার সাথে তুলনা যখন করলাম, তখন আমরা স্পষ্ট চিহ্নিত করতে পেরেছি আলফার মান কত, বিটার মান কত এবং এর মান কত। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আলফা বিটাকে কেন চিহ্নিত করলেন? তার কারণটা হলো, আমি জানতে চাইছি এই যে বৃত্তের সমীকরণ তার কেন্দ্রের স্থানাঙ্কটা কত। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণে বৃত্তের কেন্দ্রকে আমি আলফা কমা বিটা দিয়ে চিহ্নিত করেছিলাম, তাই আমার আলফার মান বিটার মান জানার দরকার পড়েছে। শুধু তাই নয়, আদর্শ সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ ছিল এ, তাই আমাকে এর মান জানতে হয়েছে। অর্থাৎ এটাকে যখন বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করলাম, তখন পেয়ে গেছি এর কেন্দ্রটা, লিখছি অতএব কেন্দ্র সমান, কেন্দ্রের স্থানাঙ্ক ছিল কি? আলফা কমা বিটা। তাহলে এক্ষেত্রে আলফার মান পেয়েছি মাইনাস জি, বিটার মান পেয়েছি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা পেয়েছি এ, যার মানটা পেলাম রুটের ভিতরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস। তাহলে এই যে বৃত্ত বলা ছিল, বৃত্তের যেটাকে সাধারণ সমীকরণ বলে আমি লিখেছি, সেই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছি মাইনাস জি মাইনাস এফ, এবং সেই বৃত্তেরই ব্যাসার্ধটা প্রমাণ করে দেখিয়েছি, যার মানটা হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেটাই এখানে লেখা আছে যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নে আশা করি সমাধান হয়ে গেছে, যে কোন বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ অর্থাৎ চাবি দুটোই যদি থাকে আমাদের কাছে, তাহলে যেমন সেই বৃত্তের সমীকরণটা জানতে পারবো। কনভার্স পার্টটাও আমি তোমাদের সামনে দেখালাম, যে কোন বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, মানে কোনো বাড়ির ভিতরে আমি যদি ঢুকে থাকি, বৃত্তের ভিতরে আমি ঢুকে গেছি, তাহলে যে বৃত্তের ভিতরে ঢুকে আছি সেই বৃত্তের যে মেন গেট, সেই মেন গেটের চাবি দুটো আমাদের রাখা প্রয়োজন, আর না হলে কিন্তু সেই বাড়ি থেকে আর বেরোতে পারবো না, আমরা বদ্ধ হয়ে যাব। তাই আমরা চেষ্টা করেছি যে যখন বাড়ির ভিতরে অবস্থান করছি, তখন সেই বাড়ির মেন গেটের যে দুটো চাবি, সেই চাবি দুটো মান কি করে বের করা হয়, সেই দুটো আমি তোমাদের সামনে দেখাতে পেরেছি। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। তোমাদের মনে যে যে প্রশ্নগুলো ছিল বৃত্ত সম্পর্কিত, সেগুলোর একে একে সব সুরাহা হতে চলেছে। এবার নতুন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা কি? এই যে ব্যাসার্ধ, যেটাকে বলেছি রুটের ভিতরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যদি রুট না থাকতো তাহলে কোনো ঝামেলা ছিল না। রুট থাকার জন্য সবচেয়ে বড় সমস্যা, কেননা আমরা জানি রুটের ভিতরের যে টার্মটা, সেটা যদি জিরোর চেয়ে বড় হয়, তাহলে সেটা একটা বাস্তব রাশিকে সূচিত করে। কিংবা রুটের ভিতরে যেটা আছে সেই টার্মটা যদি সমান জিরো হয়, তবু সেটা বাস্তব রাশিকে সূচিত করে। কিন্তু রুটের ভিতরের টার্মটা যদি জিরোর চেয়ে ছোট হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দিয়ে কোনো বাস্তব মান সূচিত হতে পারে না। তাই এইখান থেকে এবার আমি 3টে কেস তোমাদের সামনে একে একে প্রদর্শন করব।
প্রথম কেস হচ্ছে যখন ভিতরেরটা জিরোর চেয়ে বড়, দ্বিতীয় কেস হচ্ছে যখন ভিতরেরটা ইজ ইকুয়াল টু জিরো, তৃতীয় কেস হচ্ছে যখন ভিতরেরটা লেস দেন জিরো। এবার ঠিক পরের পেজে এই তিনটা কেস তোমাদের সামনে উপস্থাপন করব। কি কি বললাম লক্ষ্য করো। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা জিরোর চেয়ে বড়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, এবং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দেন জিরো। লক্ষ্য করো এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ রুটের ভিতরে যে টার্মটা ছিল সেটা জিরোর চেয়ে বড়। যদি রুটের ভিতরে জিরোর চেয়ে বড় টার্ম এসে উপস্থিত হয় তাহলে সেই ব্যাসার্ধটা বাস্তব। তার মানে ওই ব্যাসার্ধটা যে বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তটাও বাস্তব। তার মানে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারবো সেটা হলো যে এটা একটা বাস্তব বৃত্তকে সূচিত করে, বাস্তব বৃত্তকে সূচিত করে। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে কখন বৃত্তের সমীকরণটা দিয়ে একটা বাস্তব বৃত্ত প্রকাশ পায়, তখন আমরা চেক করব যে সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের পরিমাণটা জিরোর চেয়ে বড় আছে কিনা। তাহলে বুঝে যাব সেই বৃত্তটা একটা বাস্তব বৃত্তকে সূচিত করে। দ্বিতীয় কেস চলে আসছে যখন বৃত্তের ব্যাসার্ধ এক্স্যাক্টলি জিরো হয়ে যাবে। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি জিরো হয়ে যায় তাহলে কি ঘটবে লক্ষ্য করো। মনে করো এটা একটা বৃত্ত এবং এটা হলো কেন্দ্র, তাহলে এইটুকুটা নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধটা যদি জিরো হয়ে যায় তার মানে মনে করো এই টোটাল যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের পরিমাণটা হচ্ছে এ। এবার বৃত্তের ব্যাসার্ধটাকে কমিয়ে দিলাম, এই বরাবর করে দিলাম, তাহলে নিশ্চয় এইরকম করে একটা বৃত্ত বানানো যাবে। তাহলে এখন ব্যাসার্ধটা আগের তুলনায় কমে গেছে। আবার যদি কমাতে শুরু করি এইরকম নিশ্চয় একটা বৃত্ত পাবো, আরো যদি বৃত্ত কমিয়ে দিই নিশ্চয় এরকম বৃত্ত পাবো। এই করতে 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 যখন এই ব্যাসার্ধটা টোটালি জিরো হয়ে যাবে তখন আমরা ওই রকম কোনো বৃত্ত তৈরি করতে পারবো না। তখন এই যে কেন্দ্র ছিল, যেটা একটা বিন্দু ছিল, সেই বিন্দুটা একটা বৃত্ত হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি যে যখন ব্যাসার্ধ জিরো হয়ে যাবে তখন প্রকৃতপক্ষে কি ঘটনাটা ঘটতে চলেছে। এই যে আমি প্রথমে দেখলাম এত বড় ব্যাসার্ধ ছিল, যখন এত বড় ব্যাসার্ধ আছে তখন বৃত্তটা কত বড় লক্ষ্য করো। যখন ব্যাসার্ধ কমিয়ে দিলাম তখন বৃত্তটা ছোট হয়ে গেল, আবার যখন কমালাম আরো ছোট হয়ে গেল, আবার যখন কমালাম আরো ছোট হলো। এই করতে করতে যখন ব্যাসার্ধ জিরো করে দেব, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যখন বৃত্তের কেন্দ্রের উপরে সমাপতিত হয়ে যাবে, কোইনসাইড করে যাবে, তখন সেটা দিয়ে যে বৃত্তটা সূচিত হয় সেটা আমরা দেখতে পাবো না, সেটা শুধুমাত্র আমরা দেখতে পাবো একটা বিন্দু হিসাবে। অর্থাৎ সেক্ষেত্রে গঠিত বৃত্তটা একটা বিন্দুতে পরিণত হয়ে যাবে। তাই কোন বৃত্তের ব্যাসার্ধ শূন্য হয়ে গেলে সেই যে বৃত্ত তৈরি হবে সেই বৃত্তটা যেহেতু বিন্দুতে পরিণত হয়, তাই এই বৃত্তটাকে বলা হয় বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল, যেটা এখানে তোমাদের সামনে চিহ্নিত করা হয়েছে। পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত লেখা আছে, লক্ষ্য করো। কোন বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে তাকে বিন্দু বৃত্ত বলে। তাহলে কি করে বিন্দু বৃত্ত তৈরি হয় তারই কনস্ট্রাকশন কিন্তু আমি তোমাদের এখানে দেখালাম এবং তার শর্তাবলীও দেখালাম। ওটাই লেখা আছে, লক্ষ্য করো। অর্থাৎ ব্যাসার্ধ সমান জিরো, যদি স্কোয়ার করে দিই রুট পালিয়ে গেল, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে সি সমান জিরো। ফাইনালি আমরা দেখতে পেয়েছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান যদি সি হয়ে যায় তাহলেই একটা বিন্দু বৃত্ত তৈরি হয়। তার মানে 2 নম্বর যে শর্ত ছিল ব্যাসার্ধ সমান জিরো, সেক্ষেত্রে যে বৃত্তটা তৈরি হয় তার নাম কি বললাম? বিন্দু বৃত্ত। 3 নম্বর যে শর্ত, যে যদি ব্যাসার্ধের পরিমাণটা অর্থাৎ রুটের ভিতরে যে টার্মটা আছে সেটা যদি জিরোর চেয়ে ছোট হয়ে যায়, আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ চলে আসা, রুটের ভিতরে জিরোর চেয়ে ছোট চলে আসা, তার মানে সেটা কখনো বাস্তব মানকে সূচিত করে না। অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ সেই ব্যাসার্ধের পরিমাণটা অবাস্তব হয়ে যাবে। আর ব্যাসার্ধ যদি অবাস্তব হয়ে যায় তাহলে ওই ব্যাসার্ধটা যে বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তটাও অবাস্তব হয়ে যায়। অর্থাৎ কোন বৃত্তের ক্ষেত্রে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি লেস দেন জিরো হয়ে যায় তাহলে সেটা দিয়ে কোনো বাস্তব বৃত্ত সূচিত হতে পারে না, কোনো বাস্তব বৃত্ত সূচিত হয় না। তাহলে এর আগের আলোচনাতে যে ব্যাসার্ধটা পেয়েছিলাম সেটার যে 3 রকম পসিবিলিটি থাকতে পারে এবং প্রত্যেক রকম পসিবিলিটিতে কি ধরনের বৃত্ত তৈরি করা সম্ভব সেগুলো তোমাদের সামনে এখন ব্যাখ্যা করে দেখালাম। কি দেখালাম? যে রুটের ভিতরের টার্মটা যদি জিরোর চেয়ে বড় হয়ে যায় তাহলে সেটা দিয়ে একটা বাস্তব বৃত্ত সূচিত হবে। যদি রুটের ভিতরের টার্মটা এক্স্যাক্টলি জিরো হয়ে যায় তাহলে সেটা দিয়ে যে বিন্দুটা
যে বৃত্তটা সূচিত হয় সেই বৃত্তটা একটা বিন্দুতে পরিণত হয়, যেটাকে আমরা বিন্দু বৃত্ত বললাম। এবং সর্বোপরি যদি রুটের ভিতরের টার্মটা জিরোর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আমরা যে কথা শিখে এসেছি যে রুটের ভিতরে নেগেটিভ চলে আসা, তার মানে সেটা অবাস্তব কোয়ান্টিটি, কাল্পনিক একটা জিনিস চলে আসে, অর্থাৎ বাস্তবের আর অস্তিত্ব থাকে না। তাই সেখানে লিখেছি যে এই ব্যাসার্ধটা যে বৃত্তের ব্যাসার্ধ, সেই বৃত্ত দিয়ে কোনো বাস্তব বৃত্ত সূচিত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যে পসিবিলিটি গুলো থাকা সম্ভব সেগুলো কিভাবে হয়েছে। তারপরে আমরা শর্তটাও লিখে রেখেছি, যে শর্তটা দিয়ে কোনো বৃত্ত তৈরি হতে পারে না, সেই শর্তটা লিখে রেখেছি, যেটা আমি এর আগে দেখিয়ে দিলাম, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুটের ভিতরের টার্মটা যদি জিরোর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ ছিল, সেই সাধারণ সমীকরণটা দেখতে সমীকরণ হলেও, দেখতে বৃত্তের মতো মনে হলেও, সেটা দিয়ে প্রকৃতপক্ষে কোনো বৃত্ত সূচিত করা সম্ভব নয়। এখান থেকে আরো একটা মেসেজ আমাদের কাছে আছে। কিরকম মেসেজ, আমি আগে এই বিষয়টা আগে তুলে ধরি, তারপর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখাবো। এই সমীকরণটা যদি শুধু এটার দিকেই খেয়াল করো, তাহলে প্রত্যেকে তোমরা বলবে যে স্যার এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের কি ধরনের সমীকরণ? সাধারণ সমীকরণ। তার মানে প্রত্যেকে এটাকে বৃত্ত বলবে, এটাই স্বাভাবিক। কেন? এই বৃত্তের সমীকরণে যে ফরম্যাট, সেই ফরম্যাটটা ধারণ করে আছে। অথচ সেটা বৃত্তের সমীকরণের ফরম্যাট ধারণ করে থাকলেও, বৃত্তের কাঠামো পরিধান করে থাকলেও, সেটাকে আমরা বৃত্তের সমীকরণ বলে দাবি করতে পারছি না। তার কারণ তার মধ্যে যে কন্ডিশন থাকা দরকার, বৃত্ত হওয়ার জন্য যে কন্ডিশন থাকা দরকার, সেই কন্ডিশনটাও ফুলফিল করতে পারেনি। অনুরূপভাবে আমাদের জীবনেও আমাদের মধ্যে মানুষের কাঠামো আছে, মানুষের গঠন আছে, স্ট্রাকচার রয়েছে, কিন্তু স্ট্রাকচার বা কাঠামো থাকলেই আমার মধ্য থেকে যে মানে মানুষের ব্যবহার কেউ আশা করবে, এখন বাস্তব জগতে সেটা পরিলক্ষিত হচ্ছে না। তার কারণ কি? মানুষের কাঠামো থাকলেই তার ব্যবহারটা মানুষের মতো হবে সেটা কিন্তু নয়। আমার মধ্যে যে কন্ডিশন, মনুষ্যত্ব থাকতে হবে, মান আর হুঁশের কম্বিনেশন থাকতে হবে। এই জিনিসটার যদি না থাকে, তাহলে আমার ভিতরে কাঠামোটা থাকলেও, যেমন আমাকে মানুষ বলে কেউ পরিচিত করলে সেটা ভুল বলা হবে, অনুরূপভাবে এটাকে মধ্যে যে কন্ডিশনটা না থাকলে সেটাকে অরিজিনালি বৃত্ত বলতে পারবো না, সেই কন্ডিশনটা আমি তোমাদের সামনে এখানে দেখিয়েছি। তার মানে আমাদের এই মনুষ্য জগতেও দেখতে হবে, আমরা মানুষের কাঠামো নিয়ে বেঁচে থাকবো না, আমরা মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবো, আমরা মান এবং হুঁশের কম্বিনেশন নিয়ে বেঁচে থাকবো, তবেই আমি একটা প্রকৃত মানুষ হতে পারবো। একেবারে অনুরূপভাবে বৃত্তের সমীকরণের মতো মনে হলেও আমরা চট করে সেটাকে সমীকরণ বলে দাবি করতে পারবো না। কারণ সমীকরণ বলতে গেলেই অটোমেটিক তোমাকে বলবে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করে দেখাও, তাহলে তুমি তার ব্যাসার্ধ বের করে দেখাও, সেটা কিন্তু তখন তুমি আর পারবে না। ঠিক অনুরূপভাবে এই যে কন্ডিশন, যে কন্ডিশনটার জন্য সেটা বৃত্ত থেকে বহিষ্কার হয়ে যাবে, যে কন্ডিশনগুলো না থাকলে আমি মানুষ রূপী হলেও প্রকৃত মানুষ হতে পারবো না, সেই কন্ডিশনটা আমাদের জানা দরকার, সেই মনুষ্যত্ব বোধ নিয়ে আমাদের চলা দরকার। আশা করি এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে যে মেসেজ, সেই মেসেজটা তোমরা রিয়েলাইজ করতে পেরেছ। এরপরে চলে আসছি ঠিক পরের পটে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 = 0, এটা দ্বারা একটা বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করো। যে কথাটা এক্ষুনি তোমাদের রিয়েলাইজেশনের জন্য রাখলাম, যে আমি মানুষ রূপী মানুষের কাঠামো নিয়ে আছি, তাহলে যে আমার ব্যবহারটা মানুষের মতো হবে, এটা হবে কি হবে না সেটা পরীক্ষা করতে বলেছে। তারা নিশ্চয়ই কোনো না কোনো এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে তুমি আমার মনুষ্যত্বকে পরীক্ষা করতে চাইবে। যদি ওই পরীক্ষায় আমি সসম্মানে উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি মানে মনুষ্যত্ব নিয়ে, মানুষের কাঠামো নিয়ে বেঁচে আছি, অর্থাৎ মানুষ বলে দাবি করতে পারো। অনুরূপভাবে এই সমীকরণটা বৃত্তের সমীকরণের মতো মনে হচ্ছে আপাতত, কিন্তু চট করে বলে দিতে পারবো না। তার ভিতরে যে মনুষ্যত্ব, তার ভিতরে যে মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আছে কিনা লক্ষ্য করব। দেখো কিভাবে লক্ষ্য আমরা করছি। এই বৃত্তের সমীকরণটা আপাতত তোমরা বলো দেখি, যেটা বৃত্তের যে সমীকরণগুলো পড়েছি, কি কি সমীকরণ পড়েছি? আদর্শ আকারের সমীকরণ পড়েছি, তার ভিতরে দুটো সমীকরণ ছিল, এবং সাধারণ আকারের সমীকরণ পড়েছি। দুই রকম সমীকরণ পড়েছি, কিন্তু এক রকমের মধ্যে দুটো সমীকরণ ছিল, আর এক রকমের মধ্যে জাস্ট এক রকম ছিল। অর্থাৎ দুটো টাইপের সমীকরণ পড়েছি। এটা কোন টাইপের মতো দেখতে? সাধারণ আকারের সমীকরণের মতো দেখতে। তাই সাধারণ আকারের যে সমীকরণ, তার সাথে যদি এটাকে তুলনা করি, আগে সাধারণ আকারটা লিখছি, লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx
প্লাস 2FY প্লাস সি সমান 0। যেহেতু এই সমীকরণটা বৃত্তের সাধারণ আকারের মতো দেখতে, তাই সেটা লিখে ফেলেছি। লিখার পর দুটোকে তুলনা করব। ভালো করে লক্ষ্য করো, যদি দুটোকে তুলনা করি, এটা আর এটা মিলে গেছে, এটা আর এটা মিলে গেছে, এক্স এর সাথে এখানে কিছু গুণ নেই, মানে সংখ্যা আছে 1, তার সাথে আছে মাইনাস, তার মানে বলবো এক্স এর সহগ হলো -1। এখানে এক্স এর সাথে কি গুণ আছে 2g, তাহলে যদি তুলনা করি নিশ্চয়ই 2g সমান হবে -1। তারপর y এর সহগ হচ্ছে 2f, এখানে y এর সহগ হচ্ছে -4। এখানে একটা জিনিস তোমাদের ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে, আমরা সকলেই x এর সহগ 2g লেখার পরে এখানে x এর সহগটাকে 1 বলি, তা কিন্তু নয়। সহগ যখন বলবো তার চিহ্ন সহ বলবো, এটা যাতে মাথা থেকে ডিলিট না হয়ে যায়। তারপরে সবশেষে আমরা এই কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি c, এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে 7। এখান থেকে আমরা খুব স্বাভাবিক মানের ক্যালকুলেশন করে g এর মান বের করতে পারবো, দ্যাট ইজ -1/2, f এর মান -4/2, দ্যাট ইজ -2। তাহলে g এর মান পেয়ে গেছি, f এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি। তাহলে যে মনুষ্যত্বের মানে কন্ডিশনটা না থাকলে বৃত্ত বলে দাবি করতে পারবো না, বা বৃত্ত বলে দাবি করতে পারবো, সেটা এবারে ভেরিফিকেশন করব। কি ছিল মানদণ্ডটা? ছিল g² + f² - c। এই মানদণ্ডের বেসিসে নির্ধারিত হবে ওইটা দিয়ে বৃত্ত সূচিত হবে না হবে না। তাহলে ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো, g² মানে -1/2 তার স্কোয়ার, প্লাস f² মানে -2 তার স্কোয়ার, মাইনাস c মানে 7। ক্যালকুলেশন যদি করি, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যায়, 1/2² দ্যাট ইজ 1/4, মাইনাসের স্কোয়ার মানে +4 -7, 1/4 রেখে দিলাম, 4 থেকে 7 বাদ দিলে -3। এবার যদি এটাকে লসাগু করি, 4 লসাগু 1 - 3 4 12, তার মানে 1 থেকে যদি 12 বাদ দিই -11/4। তোমরা বলো এটা 0-র চেয়ে ছোট না বড় না সমান? অবশ্যই বলতে পারবে এটা হলো 0-র চেয়ে ছোট। তাহলে আমরা যেটা পেলাম, যার বেসিসে নির্ধারিত হবে কোনো একটা সমীকরণ বৃত্ত হবে না হবে না, সেই বেসিসটা কি g² + f² - c, এর মানটা পেয়ে গেছি 0-র চেয়ে ছোট। সুতরাং এর আগে যে কন্ডিশনটা বললাম সেই কন্ডিশন অনুযায়ী বলতে পারি যে এটা বৃত্তের কাঠামো নিয়ে থাকলেও সেটা দিয়ে প্রকৃতপক্ষে কোনো বৃত্ত সূচিত হবে না, যেহেতু এর মানটা 0-র চেয়ে ছোট চলে এসেছে। তাহলে লিখছি, অতএব প্রদত্ত সমীকরণ দিয়ে কোনো বাস্তব বৃত্ত সূচিত হতে পারে না। বেশ, এরপরে আবার নতুন একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অত্যন্ত ধৈর্য নিয়ে দেখো। আশা করি স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টারগুলো জলের মতো সহজ হয়ে যাবে যদি তোমরা তোমাদের অ্যাটেনশনটা এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসটা লক্ষ্য করতে থাকো। এরপরে কি লেখা আছে লক্ষ্য করো, x² + y² + 4x - 8y - 5 = 0। এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা নির্ণয় করো। আমরা তো প্যারামিটার নিয়ে বহু কথা বললাম, তাহলে সেই রিলেটেড একটা অঙ্ক দেখা যায়, তবেই না ভালো লাগবে যে ফর্মুলা হলো, ফর্মুলা রিলেটেড অঙ্কের প্রয়োগ দেখানো হচ্ছে, তবেই আমাদের চাহিদাটা পরিপূর্ণ হয়ে যাবে। এবার এই যে বৃত্তটা, এই বৃত্তটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা বৃত্তের দুটো টাইপের যে সমীকরণ, তার কোন টাইপের মতো দেখতে, আদর্শ আকারের টাইপের মতো না সাধারণ আকারের টাইপের মতো? তোমরা সকলেই বলতে পারবে এটা হলো আদর্শ আকারের মতো, সরি সাধারণ আকারের সমীকরণের মতো। তাই সাধারণ আকারের সমীকরণটা আগে লিখি। বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা লিখছি x² + y² + 4x - 8y - 5 = 0। যখন প্যারামেট্রিক সমীকরণ বের করতে বলবে তখন আমরা সবসময় চেষ্টা করব এই যে বৃত্তের সাধারণ আকারের সমীকরণটা সেটাকে আদর্শ আকারের মতো করে পরিণত করার। আবার বলছি, যখনই প্যারামেট্রিক সমীকরণ আমাকে বের করতে বলবে তখনই সর্বদাই আমরা চেষ্টা রাখবো বৃত্তের সাধারণ আকারে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে কি করে আদর্শ আকারের সমীকরণে পরিণত করা যায়। তাহলে সেটা পরিণত করার উপায়টা কি লক্ষ্য করো, আমরা x যুক্ত পদগুলোকে পাশাপাশি লিখব, y যুক্ত পদগুলোকে পাশাপাশি লিখব, তারপর কনস্ট্যান্টটাকে ওদিকে নিয়ে চলে যাব। এরকম একটা মানে ক্যালকুলেশন, একটা থিওরি চলাকালীন আমি তোমাদের দেখালাম, সেম জিনিসটা আবার তোমাদের সামনে নিয়ে এসেছি। এইটুকুটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করছি, এইটুকুটাকেও পূর্ণবর্গাকারে প্রকাশ করছি।
তাহলে এটাকে লিখতে পারবো এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে লক্ষ্য করে এ বলতে হলো এক্স। এখন তোমরা ভালো করে বুঝে বলার চেষ্টা করো, এখানে বি এর জায়গায় কত বসালে এটা মিলে যাবে। এখানে আছে 4x, এখানে অলরেডি পেয়ে গেছি 2x, তাহলে নিশ্চয়ই এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই 2 দুগুণা 4x হয়ে যাবে। তাহলে বি এর জায়গায় কত পেলাম 2 প্লাস বি এর স্কোয়ার। একই রকম ভাবে এটাকেও পূর্ণবর্গ আকারে যদি প্রকাশ করি, y তার স্কোয়ার মাইনাস আছে তাই মাইনাস দিলাম 2 ইন্টু এ বলতে y ইন্টু বি এর জায়গায় কত বসালে 8y হবে, তাহলে এখানে 4 বসাতে হবে, তবে 4 দুগুণা 8y হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মানে 4 এর স্কোয়ার। এখন সব টার্ম তো উপরের লাইনে ছিল না, যে টার্মগুলো এক্সট্রা লিখেছি সেগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি কি ছিল না লক্ষ্য করো, এক্স স্কোয়ার ছিল, 4x, এখানেও 4x আছে, এই যে 4 এটা কিন্তু ওখানে ছিল না। আবার ওয়াই স্কোয়ার ছিল, মাইনাস 8y ছিল, এই 4 এর স্কোয়ার অর্থাৎ 16 ছিল না। তাহলে এদিকে একটা 4 যোগ করেছি, ডান দিকেও 4 যোগ করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এইদিকে 16 যোগ করেছি, এইদিকে 16 যোগ করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। আর আগে থেকে এখানে ছিল কত 5। তাহলে এইটাকে কার স্কোয়ার লিখতে পারবো আমরা, এক্স প্লাস 2 তার স্কোয়ার। এটাকে কার স্কোয়ার লিখতে পারবো, y মাইনাস 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওইটা কত 4 আর 16 20 আর 5 25, এটাকে আমরা লিখতে পারবো 5 এর স্কোয়ার। তার লক্ষ্য করো বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা আদর্শ আকারে পরিণত করার চেষ্টা করেছি। কেন করেছি আমি বললামই তোমাদেরকে, যখনই প্যারামেট্রিক সমীকরণ বের করতে বলবে সব সময় আমরা সাধারণ আকারের সমীকরণগুলোকে আদর্শ আকারে পরিণত করে নেওয়ার চেষ্টা করব। এখন যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে যদি আদর্শ আকারের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এর সাথে যদি তুলনা করি, একবার লক্ষ্য করো এখানে যেটুকু নিচে আন্ডারলাইন করলাম সেটা নিশ্চয়ই এক্স, দ্যাট ইজ এক্স এর স্কোয়ার, প্লাস এই যেটুকু নিচে আন্ডারলাইন করছি সেটা হচ্ছে ওয়াই, দ্যাট ইজ ওয়াই এর স্কোয়ার, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে এইটুকুটার মান হচ্ছে এ। তাহলে এইটাকে যখন ওর সাথে তুলনা করলাম, তখন এক্স এর মান বুঝতে পেরে গেছি এক্স প্লাস 2, ওয়াই এর মান বুঝতে পেরে গেছি ওয়াই মাইনাস 4, এর মান বুঝতে পেরে গেছি 5। এখন তোমাদের কথা আসতে পারে যে স্যার একটা প্রশ্নের সমাধান পেয়েছি আর একটা প্রশ্নের সমাধান পাইনি। কি প্রশ্ন? যে সাধারণ আকারের সমীকরণটাকে কেন আপনি আদর্শ আকারে পরিণত করতে চাইলেন, সেটা বুঝেছি, যেহেতু আপনি প্যারামেট্রিক সমীকরণ বের করতে চাইছেন। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা, যে সেটা হলো আপনি এই সমীকরণটাকে কেন এই আদর্শ আকারের সাথে তুলনা করছেন। তার কারণ আমরা যে প্যারামেট্রিক সমীকরণটা শিখেছি সেটা কিন্তু এই বৃত্তের উপরে শিখেছি। যে বৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে ছিল, যে বৃত্তের ব্যাসার্ধটা এ ছিল, সেই বৃত্তের উপরে যে কোনো বিন্দুর প্যারামেট্রিক সমীকরণটা আমরা শিখেছিলাম, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তার মানে বৃত্তের আদর্শ সমীকরণ দুটো থাকলেও প্রথম যে সমীকরণ, যার কেন্দ্র ছিল মূল বিন্দুতে, যার ব্যাসার্ধ ছিল এ, যার সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, শুধুমাত্র সেই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর প্যারামেট্রিক সমীকরণ বের করার ফর্মুলা আমরা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছি। তাই প্রয়োজন হয়েছে এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করার। যখন এটাকে ওর সাথে তুলনা করে নিয়েছি, তার মানে এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি, এ এর মান পেয়ে গেছি, তাহলে এই ফর্মুলাটা ফেলার চেষ্টা করছি। অতএব নির্ণেয় প্যারামেট্রিক সমীকরণ, কি সমীকরণটা? এক্স, এক্স বলতে এখানে কি বলেছি, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু এ কস থিটা, এর মান 5 ইন্টু কস থিটা। একই রকম ভাবে ওয়াই, ওয়াই এর মান কত এখানে, ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এর মান 5 ইন্টু সাইন থিটা। ফাইনালি এখান থেকে বলবো এক্স ইজ ইকুয়াল টু 2টা ওদিকে চলে গেলে মাইনাস 2 প্লাস 5 কস থিটা, এবং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4 ওদিকে চলে গেলে 4 প্লাস 5 সাইন থিটা। লক্ষ্য করো আমরা এই যে বৃত্ত, সেই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা বের করতে পেরে গেছি। তাহলে দুটো জিনিস আমাদেরকে একসঙ্গে খেয়াল রাখতে হচ্ছে কোন বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বের করার জন্য। প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো বৃত্তের সাধারণ সমীকরণকে আদর্শ আকারে পরিণত করতে হবে।
আদর্শ আকারে কোনটার মতো দেখতে বানাতে হবে? প্রথম যে সমীকরণটা ছিল, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। ওই বৃত্তের সাথে তুলনা কেন করব? তার কারণ আমরা শুধুমাত্র ওই বৃত্তের উপরে যে কোনো বিন্দুর প্যারামেট্রিক সমীকরণ বের করার ফর্মুলা শিখেছি, অন্য কোনো বৃত্তের নয়। তাই এই সমীকরণটাকে এর সাথে যদি তুলনা করি, তাহলে আমি এক্স এর মান দেখতে পেয়েছি, ওয়াই এর মান দেখতে পেয়েছি, এর মানও আমি নোটিস করেছি। তাহলে ওই ফর্মুলাটা ফেলে দিলেই আমরা ওই নিম্ন বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা বের করতে পেরে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ধরনের প্যারামেট্রিক সমীকরণ যখনই বের করতে বলবে, তখনই তোমরা এই পদ্ধতিটা যদি অনুসরণ করো, তাহলেই তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক পরবর্তী যে পার্ট, সেই পার্টটা নিয়ে তোমাদের সামনে আর একটু কথা বলবো। কি বলেছিলাম লক্ষ্য করো, আজকে যখন বৃত্তের গঠন এবং সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আলোচনা করছিলাম, তখন একটা ক্লু দিয়েছিলাম তোমাদের সামনে যে বৃত্তের গৌণ পরিচয় হলে সেটা একটা শঙ্কুচ্ছেদ, সেটা একটা কনিক সেকশন। সেই কনিক সেকশন নিয়ে এই চ্যাপ্টারে একটু বিস্তারিত আলোচনা করে নিয়ে সবচেয়ে বিস্তারিত আলোচনা ঠিক এর পরবর্তী চ্যাপ্টারে করব। তাহলে কি লেখা আছে লক্ষ্য করো, এক্স এবং ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। সেই সমীকরণটা কি, যেটা আমরা আজকে শুরুতে লিখেছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যেখানে মাত্র দুটো চলরাশির অস্তিত্ব আছে, এক্স এবং ওয়াই, যেখানে তাদের সর্বোচ্চ পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, 2। তাই সেই সমীকরণটাকে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা বলেছিলাম একটা শঙ্কুচ্ছেদের সমীকরণ। তারপরে বলেছিলাম এই যে এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, যেটাকে শঙ্কুচ্ছেদ বলে দাবি করছি, সেই শঙ্কুচ্ছেদের একটা ভাগ যে বৃত্ত বলেছি, বৃত্তের যে একটা পরিচয় বলেছি যে সেটা একটা বিশেষ ধরনের শঙ্কুচ্ছেদ। তাহলে কোন একটা শঙ্কুচ্ছেদ কখন বৃত্ত হবে, তার শর্তটা আজকে তোমাদের সামনে মেনশন করেছি। লক্ষ্য করো যে এই শঙ্কুচ্ছেদটা, বৃত্তের যে আইডেন্টিটি লাগানো হয়েছে সেটা একটা শঙ্কুচ্ছেদ। কেন সেটা শঙ্কুচ্ছেদ, কিভাবে সেটা শঙ্কুচ্ছেদ, তারই বর্ণনা এখন পেশ করা হচ্ছে। বলছে এই শঙ্কুচ্ছেদটা একটা বৃত্তে পরিণত হবে। বৃত্ত বলে আমরা পরিগণিত করতে পারবো যদি এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি হোল্ড করে। প্রথম কন্ডিশন, এই সমীকরণে এক্স স্কোয়ারের যে সহগটা থাকবে দ্যাট ইজ এ, আর ওয়াই স্কোয়ারের যে সহগটা থাকবে দ্যাট ইজ বি, এরা অবশ্যই সমান হতে হবে। তার জন্য লেখা আছে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ, দ্যাট ইজ এক্স স্কোয়ারের সহগ এখানে এ আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, এরা সমান হতে হবে। কিন্তু দুটোর কোনোটারই মান 0 হতে পারবে না, তাই নট ইকুয়াল টু 0 বলে মেনশন করেছি। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়ে গেল, কিন্তু কোনোটারই মান 0 হতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, এই সমীকরণে এক্স ওয়াই যুক্ত যে পদ, যেখানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তাদের সহগ এখানে এক্স ওয়াই এর সাথে গুণ আছে 2h। 2h এর মান যদি 0 হয়, অর্থাৎ এই যে h এর মান যদি 0 হয়ে যায়, এক্স ওয়াই এর সহগটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু এই দুটো কন্ডিশন ফুলফিল হলে এই সমীকরণটাকে আমরা একটা বৃত্তের সমীকরণ বলে দাবি করতে পারবো। তাহলে বৃত্তের পরিচিতি করাতে গিয়ে আমি যে কথাটা জাস্ট হিন্টস আকারে পেশ করেছিলাম, সেটা একটু বিস্তারিত তোমাদের সামনে দেখানো হলো যে বৃত্ত কেন একটা শঙ্কুচ্ছেদ, কিংবা কখন একটা শঙ্কুচ্ছেদ বৃত্তে পরিগণিত হয়, সেই জিনিসটা বললাম। যে শঙ্কুচ্ছেদের মধ্যে, সমীকরণের মধ্যে এই কন্ডিশন দুটো থাকলে আমরা সেটাকে বৃত্ত বলে দাবি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো যে শঙ্কুচ্ছেদ যে নামটা উচ্চারণ করছি, তার সমীকরণটা কি। তার সমীকরণটা অন্য কিছু নয়, তার সমীকরণের মধ্যে মাত্র দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। সেখানে এক্স আর ওয়াই এই দুই রকমই চলরাশি থাকবে, এবং 2 নম্বর শর্ত, তাদের সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে। এই দুটো কন্ডিশন মেনশন করা থাকলেই সেটাকে আমরা শঙ্কুচ্ছেদ বলে দাবি করতে পারবো। আর যেই শঙ্কুচ্ছেদ এর সমীকরণ বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখবো তার মধ্যে নিচের কন্ডিশন দুটো আছে কিনা। কি কি কন্ডিশন? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে কিনা। নাম্বার 2, এইচ এর মান অর্থাৎ এক্স ওয়াই সহগ 0 আছে কিনা। যেই এই কন্ডিশন দুটো হয়ে গেল, তখন আমরা সেটাকে বৃত্ত বলে দাবি করতে পারছি। তাহলে কি করে জানা থেকে অজানা জিনিসের দিকে চলে গেলাম? লক্ষ্য করো, আমরা জানতাম এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই কথাটা বহুবার আমরা শুনেছি। সেই সমীকরণটা একটা যে বিশেষ জ্যামিতিক তাৎপর্য বহন করে, সেটা আজকে জানলাম যে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ একটা শঙ্কুচ্ছেদকে সূচিত করে। অর্থাৎ জ্যামিতিতে এর একটা মিনিং আছে। যখনই এই নতুন ইনফরমেশনটা জানলাম, তারপরে আমাদের জানার উৎসাহ আরো বেড়ে গেল। আমরা তখন জানলাম যে স্যার আপনি তো আজকে বলেছেন বৃত্ত হচ্ছে একটা শঙ্কুচ্ছেদ, তাহলে শঙ্কুচ্ছেদের সমীকরণটা পেলাম,
সেই শঙ্কুচ্ছেদে কখন বৃত্ত হবে সেই তোমাদের জানার যে আগ্রহ সেটারও পরিসমাপ্তি ঘটলো, যে একটা শঙ্কুচ্ছেদে বৃত্ত মানে হবে কখন, যখন এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরবর্তী যে টপিকস সেটা হলো এক্ষুনি এক্স আর ওয়াই এর যে দ্বিঘাত সমীকরণটা নিয়ে আলোচনা করছিলাম, সেই রকম সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আগে আমরা দেখবো সেটা একটা বৃত্তের সমীকরণ কিনা। তাহলে বৃত্তের সমীকরণের যে ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে। আছে না নেই? আছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত যে এই সমীকরণের মধ্যে এক্স ওয়াই যুক্ত কি কোনো পদ আছে? না তো না, তার মানে এক্স ওয়াই এর সহগ 0। তাহলে যে দুটো কন্ডিশন থাকা দরকার সেই দুটো কন্ডিশনই এখানে হোল্ড করেছে, তার মানে এই যে সমীকরণ সেই সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণ বলতেই পারি। তারপরে প্রশ্ন চলে এলো যে স্যার এটা তো বৃত্তের সমীকরণ হলো, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে কিংবা ব্যাসার্ধ কত হবে, যেটা এখানে বের করতে বলেছে। তাহলে এখন চলো আমরা বের করে দেখাই কি করে একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করা হয়, যেটা এর আগেও তোমাদের সামনে 2 বার আলোচনা করলাম। আবার নতুন করে সেই বিষয়টা নিয়ে এসেছি। যখন কোনো বৃত্তের সমীকরণ সাধারণ আকারে দেওয়া থাকবে, আবার বলছি, যখন কোনো বৃত্তের সমীকরণ সাধারণ আকারের সমীকরণের মতো দেওয়া থাকবে, আমরা সেটাকে বৃত্তের সাধারণ আকারের সাথে তুলনা করব। সাধারণ আকারটা কি ছিল? সাধারণ আকারটা ছিল, এদিকে লিখছি, লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে ওর সাথে যদি কম্পেয়ার করতে চাই, তা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, ওয়াই স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে। অর্থাৎ এটার সাথে এটাকে তুলনা করতে গেলে আগে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাবো, তারপরে তুলনা করব। তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে 5, ওয়াই স্কোয়ারের সহগ 5। যদি 1 বানাতে হয় তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা পদকে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8/5 ইন্টু এক্স প্লাস 6/5 ইন্টু ওয়াই মাইনাস এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 সমান 0। তাহলে অঙ্ক করার আগে আমাদেরকে শর্তগুলো ভালো করে মাথায় রাখতে হচ্ছে। কেউ যদি মনে করি যে এটা তো সাধারণ আকারেরই মতো দেখতে আছে, তাই সরাসরি সাধারণ আকারের সাথে তুলনা করব, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, আমরা করতে পারবো না। সাধারণ আকারের সাথে তুলনা করার আগে সাধারণ আকারের যে শর্তটা সেই শর্তটা ফুলফিল করতে হবে। কি? সাধারণ আকারের সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকাটা বাধ্যতামূলক, কিন্তু এখানে 1 ছিল না, তাই আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগটা ছিল, যারা পরস্পর সমান ছিল, সেই টার্মটা দিয়ে ভাগ করে দিয়েছি। এর ফলে কি হয়েছে, এটা পুরোপুরি সাধারণ আকারের যে শর্ত সেই শর্তটাকে মেনটেন করে গেছে। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 1 আছে, ওয়াই স্কোয়ারের সহগও 1 আছে। এবার আমরা ওর সাথে তুলনা করব। তাহলে যদি তুলনা করি কি ঘটবে লক্ষ্য করো, এখানে এক্স এর সহগ আছে 2g। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে বলতে পারবে এক্স এর সহগ এখানে কত, -8/5, চিহ্ন সমেত বলতে হবে, এটা খেয়াল রাখিও। ওখানে ওয়াই এর সহগ কত, 2f, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 6/5। ওখানে কনস্ট্যান্ট টার্ম c, এখানে কনস্ট্যান্ট টার্মটা হলো -3। এবার এখান থেকে আমরা g এর মানটা বের করে নেব। -8/5 ছিলই, 2টা নিচে চলে আসবে, কাটাকুটি করলে 4 2 8, তাহলে -4/5। এখান থেকেও f সমান এই 2টা নিচে চলে আসবে, 2 দিয়ে কাটাকুটি করলে 3, তার মানে 3/5। আর c এর তো মান জানি, তাহলে g এর মান জেনে গেছি, f এরও মান জেনে গেছি, c এরও মান জেনে গেছি। তাহলে আমরা শিখেছিলাম এই যে সাধারণ আকারে বৃত্ত, তার কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি ছিল, -g - f। ব্যাসার্ধ কি ছিল, ব্যাসার্ধ ছিল √g² + f² - c। তাহলে যেহেতু আমি এই বৃত্তটাকে সাধারণ আকারের সাথে তুলনা করেছি, তাহলে সাধারণ আকারের বৃত্তের যে কেন্দ্র এবং ব্যাসার্ধ, তার সাথে যদি এর কেন্দ্র এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রতে যদি জি এবং এফ এর মান বসিয়ে দিই, তাহলে এই বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। ওর ব্যাসার্ধের জায়গাতে অর্থাৎ জি, এফ এবং সি এই মানগুলো যদি ওখানে বসিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখন লিখছি, অতএব নিম্ন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক
কি ছিল ফর্মুলা? মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস আগে থেকে একটা আছে, তার সাথে জি এর মান কত? -4/5। এইখানে কিন্তু ভুল হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ফর্মুলাতে আছে মাইনাস জি, এটা কিন্তু জি এর মান, তাহলে যখন মাইনাস জি করবো তখন এটা প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 4/5, কমা মাইনাস এফ, এফ এর মান 3/5, এফ এর মানটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে -3/5, কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। এবং ব্যাসার্ধটা কি? √g², জি এর মান -4/5 তার স্কোয়ার প্লাস এফ এর মান 3/5 তার স্কোয়ার মাইনাস সি এর মান আছে -3, এই যে -3 বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করব। মাইনাসের স্কোয়ার মানে প্লাস, 4/5 স্কোয়ার মানে 16/25 প্লাস 3/5 স্কোয়ার মানে 9/25 আর মাইনাসে মাইনাসে +3। প্রথম দুটো যদি যোগ করি তাহলে 25 লসাগু, তাহলে পড়ে থাকবে 16 + 9। লক্ষ্য করো এই দুটোর মধ্যে লসাগু করেছি 25 হয়েছে, 16 + 9 + 3 যেমন ছিল রেখে দিলাম, তাহলে পড়ে থাকলো উপরে 25 নিচেও 25 + 3, 25কে 25 দিয়ে ভাগ করলে আমরা জানি 1 + 3, তার মানে 4 এর বর্গমূল 2 একক। তাহলে আমাদের যে প্রশ্ন করা হয়েছিল যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো, এটা আমরা সম্পূর্ণরূপে করতে পেরেছি। করতে গিয়ে আমাকে কি কি কথা মাথায় রাখতে হয়েছে? যে এটা বৃত্তের সাধারণ আকারের মতো মনে হলেও সাধারণ আকারের যে শর্ত, দ্যাট ইজ x² এবং y² সহগ 1 থাকা দরকার, সেটা ছিল না। সুতরাং সেটাকে 1 বানাতে হবে। কি করে বানাবো? তো x² y² যে সহগটা এখানে রয়েছে সেটা দিয়ে ভাগ করে দেব। যখন সেটা সাধারণ আকারের শর্তটা মেনে নিল তখন তার সাথে তুলনা করে আমরা জি, এফ এবং সি এর মান পেয়ে গেছি। তারপরে আমরা জানি ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -g - f, ব্যাসার্ধটা হচ্ছে এটা। তাহলে ওই বৃত্তের কেন্দ্রের জায়গাতে জি এবং এফ এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কেন্দ্র পেয়ে যাব, এবং জি, এফ, সি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ কোন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কি করে খুঁজে বের করা হয় সেটা আরো একটা প্রবলেমের মাধ্যমে তোমাদের সামনে দেখানো হলো। আজকের আলোচনা এতদূর পর্যন্তই। যা যা আলোচনা করলাম যদি সত্যি তোমাদের উপকারে লাগে, তোমাদের কাছে যদি এই বৃত্তটা সহজ লেগে যায়, আগ্রহ পরিণত হয়ে যায় ম্যাথামেটিক্সটা, তবে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। এবং ঠিক এর পরবর্তীকালে যে আমি ভিডিওগুলো নিয়ে আসব, যে প্রেজেন্টেশনগুলো আমি দেখাতে চলেছি, সেই প্রেজেন্টেশনগুলো আরো ভালো করার জন্য আমি মুখিয়ে থাকব, যদি এই পরিশ্রমগুলো তোমাদের কোনো উপকারে লাগে। আজকে এইটুকুই, এতদূর পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।